নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। নিশিডাক গল্পের আড্ডায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। দুর্গাপূজা শুধুমাত্র দেবীর আরাধনা নয়, আমাদের আপামোর বাঙালির কাছে এই উৎসবের অর্থ অনেকটাই বৃহত্তর। এই আবেগ, এই অনুভূতিকে বোধহয় সবটা শব্দের মাধ্যমে রূপ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই টিম নিশিডাকের পক্ষ থেকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। যেমনটা তোমরা জানো যে নিশিডাক গল্পের আড্ডা মানেই ভিন্ন স্বাদের গোয়েন্দা আর রহস্য গল্প, তাই আজকেও তার ব্যতিক্রম নয়। হাজির হয়েছি পেরু আর উপেন্দাকে নিয়ে। পেরু আর উপেন্দার উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুর্দান্ত টানটান রহস্যে পরিপূর্ণ গল্প নিয়ে। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে আজকের গল্প হ্যামিল্টনগঞ্জ রহস্য। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের গল্প। হ্যালো হ্যালো, এটা কি ময়ূক রঞ্জন বাবুর নম্বর? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি আমি তোমার নিখিল মাস্টার, নিখিল চক্রবর্তী। তুমি কি আমায় চিনতে পারছো বাবা? নিখিল? নিকে এনসি স্যার বলছেন? কি আশ্চর্য! আপনি কেমন আছেন? কোথায় এখন? এই তো উত্তরবঙ্গে আছি বাবা। রিটায়ার করার পর নিজের মাটির টানে গ্রামে ফিরে এলাম। এখন যে কটা দিন বাঁচবো এই নিরিবিলি জায়গাতেই কাটিয়ে দেব। মানুষের ভিড় আর ভালো লাগে না, ক্লান্ত লাগে বাবা। কি যে ভালো লাগছে এত বছর পর আপনার গলা শুনে। আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? এমনি সব ভালো তো? ভালো তো ছিলই, কিন্তু আর আমি বর্তমানে আছি হ্যামিল্টনগঞ্জ বলে একটি জায়গায়। আমাদের ছোট্ট আধা মফস্বল গ্রাম। পৈতৃক ভিটে শেষ বয়সে বড় টানে বাবা। তোমাদের বয়স হোক, বুঝবে। যা, আমি আবার সেই পুরনো দিনের মতন ভারী ভারী কথা বলা শুরু করলাম। লোকে এখন ভারী কথা পছন্দ করে না। তা একটা ব্যাপারে আমি তোমাকে আগেই স্বীকার করে নিচ্ছি, বিনি স্বার্থে ফোন করিনি। কলকাতায় আমার যে গুটি কয়েক বন্ধু বান্ধব আছে, তাদের কাছেই শুনেছি তুমি নাকি পেশাদার গোয়েন্দার কাজ করে বেড়াচ্ছ। ওই ব্যাপারেই তোমার সাহায্য প্রার্থী আমি। লজ্জা দেবেন না স্যার, আদেশ করুন। এত বছর পর আপনি আমার মতো সামান্য একজন চালচুলোহীন ছাত্রের কথা মনে রেখেছেন, সেটাই আমার জন্য আশাতীত। আপনার কি সমস্যা আমায় খুলে বলতে পারেন? ফোনের ওই পাশে গলা খাঁকড়িয়ে ফের শুরু করলেন নিখিল স্যার। আমাদের গ্রামে ছোটখাটো অনেক পুজো হয়, কিন্তু দুর্গা পুজো হয় না। গ্রামবাসীদের অনেক দিনের শখ, গ্রামের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে একটি সুউচ্চ মন্দির। শরৎকালে যখন কালচিনি নদীর তীরে সারি সারি কাশফুল ফুটবে, দমকা হাওয়ায় মাথা দোলাবে, তখনই মন্দিরে প্রতিমার খড়মাটি পড়বে। রাত জেগে জেগে নির্মাণ হবে দেবীর মৃন্ময়ী মূর্তি। গ্রামের মেয়েরা এসে পুজোর জোগাড় করবে, নৈবেদ্য সাজাবে। মনের মধ্যে সেই সুপ্ত বাসনা নিয়ে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হলো। এই তো এই পুজোয় উদ্বোধন হবে সেই মন্দির। কিন্তু বাদ সেধেছে অপদেবতার উৎপাত। অপদেবতা কিরকম? আমাদের গ্রামটা হ্যামিল্টনগঞ্জের একদম শেষ প্রান্তে। পেছনেই ঘন জঙ্গল। কি নেই সেই জঙ্গলে! জঙ্গলে একা একা দিনের বেলা ঢুকতেও ভয় লাগে। সেই জঙ্গল থেকে রাত্রে কখনো বিচিত্র রকমের কান্নার আওয়াজ আসছে। অদ্ভুত একটা জন্তুকে দেখেছে জানো, একজন রোগা লম্বা একটা কালো চেহারার মানবীর অবয়বে একটি জন্তু। এক মুহূর্তে তার ভয়ানক হিংস্র মুখটা দেখা দিয়ে সেটা চার পায়ে দৌড়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। ভয়ে সন্ধ্যার পর কেউ জঙ্গলে থাকছে না। আর সমস্যা হচ্ছে, গ্রামের লোকেদের মধ্যে ব্যাপারটা আগুনের মতন ছড়িয়ে গেছে। গুঞ্জন শুরু হয়েছে পুজোতে নাকি কোনো ত্রুটি হচ্ছে কোথাও, তাই অপদেবতা নেমে এসেছে গ্রামের ক্ষতি করতে। পুজো বন্ধ না করলে ঘোর বিপদ নেমে আসবে আমাদের এই প্রত্যন্ত গ্রামে। তাই এই পরিস্থিতিতে গ্রামের 2-4 জন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমায় ধরেছে একটা সমাধানের জন্য, যাতে এই উপদ্রব বন্ধ করা যায় ও পুজোটাও সুষ্ঠুভাবে করা যায়। তা তুমি কি উত্তরবঙ্গ আসতে পারবে পেরু, তোমার কর্মব্যস্ততা ছেড়ে? পুজোর তো আর 2 সপ্তাহ মোটে। আপনি চিন্তা করবেন, আমি ঠিক পৌঁছে যাব।
পুজোর আগে ট্রেনে টিকিট পাওয়া চাপ হবে, তবে একটু কষ্ট করলে যাওয়া অসম্ভব নয়। আচ্ছা, আর কি উৎপাত হচ্ছে গ্রামে? হাঁস মুরগি ছাগল টেনে নিয়ে যাচ্ছে। কে আসছে কখন আসবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমাদের গ্রামের একটা ছেলে জানো, একদিন ওর বাবার আওয়াজ শুনেছে। বাবা ওকে নাম ধরে ডাকছে বন্ধ জানালার ওপাশ থেকে। শেষ মুহূর্তে জানলা খুলতে গিয়ে খেয়াল করে জানলার উপরে তার বাপের গলায় মালা দেওয়া ছবি। সে মারা গেছে 5 বছর হলো। জানলা না খোলায় কেউ নাকি তার জানলায় খটখট করেছিল। ভেবে দেখো, পরদিন সে তার কি জ্বর, ভয়ের চোটে। গ্রামে এইসব খবর শোনার পর রাতে কেউ একলা বেরোচ্ছে না। কে কার গলা শুনিয়ে ডেকে নেবে। বেশ, চিন্তা করবেন না স্যার, আমি পৌঁছে দেখি কি করতে পারি। মালবাজার থেকে যে ট্রেন লাইন ঘন বনানীর পেট চিরে আলিপুরদুয়ার চলে যাচ্ছে, তারই মাঝে এই ছোট্ট স্টেশন হ্যামিল্টনগঞ্জ। এটা আবার উত্তরবঙ্গের এলিফ্যান্ট করিডোরও বটে। একজন যাত্রী বলছিল, হাতিরা দল বেঁধে রেল লাইন পারাপার করে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাড়ি দেয়। অতীতে ট্রেনের সাথে ধাক্কায় হাতি নিহত হওয়ার মতো বেদনাদায়ক ঘটনা প্রচুর ঘটেছে, তাই ট্রেনের স্পিড অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। বুঝতেই পারছিলাম। হ্যামিল্টনগঞ্জ স্টেশনে নেমে চারিদিকে প্রকৃতির শোভা দেখে আমি মোহিত হয়ে গেলাম বলাই বাহুল্য। ট্রেনের রুটে বেশ কয়েকটা চা বাগান দেখেছি, যেন সবুজের গালিচা কেউ পেতে দিয়েছে। ঢেউ খেলানো সেই গালিচা নিজের খেয়ালে ঘুরে বেরিয়ে নিজের সাম্রাজ্য বিছিয়েছে। কলকাতায় মানুষের ভিড়ে বাসে ট্রেনে ঘুরে ঘুরে আমাদের অভ্যেস। নেমেই দেখলাম এখানে খাঁ খাঁ করছে প্ল্যাটফর্মের শূন্যতা। তারই মধ্যে দু একটা ফাঁকা রেলের বিল্ডিং। স্টেশন চত্বরের পাশে প্রকাণ্ড গাছগুলো একমাত্র সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। হাওয়ায় পাতাগুলো নড়ছে। উফ, জায়গাটা কি শান্ত বলো পেরু, হ্যাঁ? মনে হচ্ছে যেন কত সহজ সরলই এলাকার জীবন। তার উপর আকাশে দেখো, নীল আকাশে শরৎকালের পেঁজা তুলোর মতো মেঘ। কি বলো? পা চালিয়ে চলো, মাস্টারমশাই মনে হয় আমাদের জন্য সকাল থেকে না খেয়েই আছেন। স্টেশন থেকে বেরিয়ে মিনিট 10 মধ্যেই আমরা নিখিল স্যারের গ্রামে গিয়ে উপস্থিত হলাম। একটা দোতলা টিনের ছাউনি দেওয়া ঘর। জানলা থেকে আমাদের দেখেই ঘর থেকে বেরিয়ে এলেন। পরনে চেক হাফ শার্ট আর ধুতি। বয়স আনুমানিক 70। মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, ঢেউ খেলানো আর ব্যাগ ব্রাশ করা। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। নিখিল স্যার আমাদের সামনে আসতেই বললেন, কোনো অসুবিধা হয়নি তো ময়ূক? না না স্যার, আর আপনার সঙ্গে দেখা করব, হ্যামিল্টনগঞ্জ খুঁজব, এটা ভাবতেই পথের ক্লান্তি সব দূর হয়ে গিয়েছিল। আর স্যার, আপনি আমাকে পেরু বলতে পারেন। আসার পথে আপনাদের গ্রামটা যতটুকু দেখলাম খুব সুন্দর লাগলো, কিন্তু একদম ছবির মতো, নির্জন কিন্তু আন্তরিক। একদম ঠিক বলেছ পেরু, আমাদের গ্রামটা সত্যিই সুন্দর। তবে আজ যেন তাতে কার নজর লেগেছে। রাত হলেই পাল্টে যাচ্ছে সবকিছু। সব ঘুরে ঘুরে দেখতে হবে আমাদের। গ্রাম, দুর্গা মন্দির, জঙ্গল, একটা নদী আছে দেখলাম, নদীর জল জলপ্রপাতের মতো ছুটছে। ওটা বাসরা নদী, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। আমরা সকালে জল খাবার খেয়ে গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। নামে গ্রাম, কিন্তু আসলে অর্থ মফস্বল। কি নেই এখানে? একটু দূরে স্কুল, সিনেমা হল। একটু এগোতেই রাস্তার পাশেই ট্রেন লাইন ধরে শব্দ করে একটা ট্রেন চলে গেল। গ্রামটা রাস্তা ছেড়ে লম্বাটে হয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেছে। আর নিখিল স্যারের বাড়িটা ওই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পড়ে। আপনারা কিরা কলকাতা থেকে আইছেন? কথাটা জিজ্ঞেস করল একজন অশীতিপর বৃদ্ধ। হাতে একটা লাঠি, কুঁজো হয়ে হাঁটছিলেন। চোখে বেশ কৌতূহল বলা যায়। আমরা নিখিলবাবুর প্রাক্তন স্টুডেন্ট, আপনাদের গ্রামে দুর্গাপুজো দেখতে এসেছি। ও, তো আদেও পূজা হইব কি না কি এ জানে। ঘোর বিপদ এই গ্রামের, শয়তানের নজর পড়ছে। ও, তা কেউ দেখেছেন নাকি সেই শয়তানকে? নাকি সে এতই লাজুক যে দেখা যায় না? মস্করা করো না, মস্করা। তোমরা নিখিলের স্টুডেন্ট, শহরের লোক, এসবে জানোটা কি? ভৈরব তান্ত্রিক পর্যন্ত কইছে সংকট খুব প্রবল।
খুব সহজে মিটবে বলে তো মনে হয় না। ও কি ফালতু কথা কইছে নাকি? ভৈরব কাপালি কে তিনি? গ্রামের উত্তর দিকে অশ্বত্থ গাছের তলায় বসে সাধনা করে। যাও, নিজের কানে গিয়ে শুইনা আসো, যদি বুড়ার কথা বিশ্বাস হয় না কো। আজ্ঞে কর্তা, আপনার নাম? কিশোরী রায়। হাহ, 2 দিনের ছোকরা, ধরাকে কয় সরা। বলেই বৃদ্ধ লাঠি ঠুকতে ঠুকতে আমাদের অগ্রাহ্য করে হাঁটা দিলেন। একটু হেঁটে এগিয়ে যাওয়ার পর গ্রামের ঠিক মাঝামাঝি একটা বট গাছের বাঁধানো চাতালে এসে বসলাম আমরা। মাথার বিন্দু বিন্দু ঘাম জমেছিল। মুছতে মুছতে দেখি একজন মাথায় গামছা জড়ানো, খালি গায়ে ধুতি পরা একটা লোক ছুটে ছুটে আমাদের দিকেই আসছে। আমাদের সামনে এসে ঝুঁকে দাঁড়িয়ে বলল, পেন নাম দাদামশাইরা, আপনারা আপনারা ওই চক্রবর্তী খুড়োর বাড়িতে এসেছেন তো? দূর থেকেই চিনেছি। আমি পেরুর দিকে একবার তাকালাম। সে ওর দিকে মুচকি হেসে বলল, আচ্ছা, তোমায় কি কেউ পাঠিয়েছে এত দৌড়ে আসার হিতু? আগে আগে চক্রবর্তী খুড়োর বাড়িতে আমি তো দুধ দিই। আগে আমার নাম রামকানাই গোয়ালা, আমার দুধে কিন্তু জল নেই। সে তো বুঝলাম, তো আমাদের কাছে কি চাও? খুড়ো তো বললে, রামকানাই, কলকাতা থেকে 2 বাবু এসেছে, ওদের একটু গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দে। আমাদের গ্রামের অতিথি, আমাদের একটা সম্মান আছে। আমি বললাম, খুড়ো দেখো, আমার নাম রামকানাই গোয়ালা, আমার দুধে জল নেই, অতিথির কোনো সেবা ত্রুটি হবে না। এই আমি চললাম, তারপর এই তো দৌড়ে দৌড়ে এসে আপনাকে পাকড়াও করলুম। রামকানাই আমাদের নিয়ে গেল গ্রামের মাঝামাঝি এক বটতলায়। গাছের গোড়ায় চারিদিকে বাঁধানো চাতাল। বটগাছের ঘন ছায়া ঢাকা সেই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা। আমরা 3 জনেই বসে পড়লাম। রামকানাই আমাদের উদ্দেশ্যে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো আসেন আসেন, এই যে এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে গ্রামের পঞ্চায়েতের, এখানে মিটিং বসে। আরে আজ সন্ধ্যাতেও তো বসবে, গায়ের মোড়লরা সব আসবেন, দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, মাস্টার চক্রবর্তী মশাই, মামলাবাজ কিশোরী খুঁড়ো, তারপরে পার্টির লিডার পটলদা, ডাক্তার গুছাইত সব থাকবে। ভূতের ব্যাপারে মিটিং হবে। হ্যাঁ, ভূতের মিটিং? হ্যাঁ, কিরকম? ভূতও আসবে নাকি সেখানে? এটা খুব ভালো কইলেন তো। তা বলছি, চক্রবর্তী মশাই আপনাদের কিছু বলেনি? আমাদের গ্রামে তো হাওয়া লেগেছে খারাপ, বুঝলেন। এই গ্রামের মুরব্বীরা লোকজন বসে সব ঠিক করবে পুজোটা আদৌ করা হবে কি হবে না। গ্রামে তো কেউ কেউ বলছে এটা নাকি খুব ভয়ঙ্কর একটা অপদেবতা, ভৈরব কাপালিক পর্যন্ত বলেছে। কি বলেছে? আমাদের গ্রামের এই বসতি হবার অনেক অনেক আগে এই উত্তরের এলাকাটা ভুটানের রাজার দখলে ছিল। সেই রাজাই নির্মাণ করে বক্সার ফোর্ট, আর তার মূল উদ্দেশ্য ছিল তিব্বত ও ভারতের মধ্যে এই এলাকাটা রক্ষা করা, যেটা ভুটানের ভেতর দিয়ে গেছে। সেই রাজার অনুমতি নিয়ে জঙ্গলের মধ্যে নির্মাণ হয় ছিন্নমস্তা দেবীর একটা মন্দির। সেই মন্দির এখন ধ্বংসস্তূপে পরিণত। এক ভয়ঙ্কর ভূমিকম্পে সেই মন্দির ভেঙে পড়েছে। যদিও জনশ্রুতি ছিল সেই মন্দিরের পুজোর আয়োজনে নাকি ত্রুটি ছিল। আরও সব কানাঘুষা শোনা যায়, মন্দিরের প্রাঙ্গণে ভুটানের এক সেনাপতি নাকি গর্ত করে এক ঘোড়া মোহর রেখে গেছে। বাবা, আর ছিন্নমস্তার মন্দির ছিল শক্তিপীঠ, ভয়ঙ্কর দর্শন, সব তন্ত্র সাধকরা সাবধান। মানে মানে আরও শোনা যায় এই সেই মন্দির রক্ষা করতো এক ভয়ঙ্কর অপদেবতা, কর্ণপিশাচিনী। গ্রামের মোড়লদের ধারণা, ফের কেউ জঙ্গলে ঢুকে খুঁজে খুঁজে সেই মন্দির বের করেছে আর জাগ্রত করে তুলেছে সেই অপদেবতাকে। রামকানাইয়ের কথা হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি গেল বাঁদিকের কাঁঠাল গাছটার দিকে। সেখানে কেউ একজন উকি দিয়ে আমাদের কথা শুনছে। এই কে রে? এই কে ওখানে? এই বেরিয়ে আয় বলছি। চিৎকার করে উঠল রামকানাই। ওর চিৎকার শুনে একটা রোগা প্যাংলা চেহারা ছেলে বেরিয়ে এলো, দাঁত খুঁচাতে খুঁচাতে। তারপর এলোমেলো পা ফেলে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই চক্রবর্তী মশাই বাড়িতে এনারাই এসেছেন নাকি? এই তুই বল আগে, লুকিয়ে কথা শুনছিলি কেন? ধান্দাটা কি? হ্যাঁ, আবার কোনো কথা শীত কাটার মতলব ফাঁদছিস নাকি?
আরে রাম রাম, ও সব লাইন আমি কবে ছেড়ে দিয়েছি। এখন তো যাত্রা দলে এক্সট্রা করি। সামনের মাস থেকে আমার আবার ডায়লগ থাকবে। যাত্রা করতে করতে ফিল্মে নামতে আর কতক্ষণ, তখন তাদের পাত্তাই দেবো না। বলেই হাঁটা দিল সে। লোকটা হেঁটে চলে যেতেই আমি জিজ্ঞেস করলাম, এই কে বলো তো এটা? এ এ আমাদের গ্রামের একমাত্র রেজিস্টার চোর, রঘু। রঘু অবশ্য খুব কম বাজেটের চোর। ঘটি বাটি, পান্তা ভাত, মাচার চালের কুমড়ো, ক্ষেতের মূলো কিছু একটা পেলেই হলো। রঘু সবেতেই খুশি। বগল দাবা করে যা পাবে হাতের সামনে তাই নিয়েই দৌড় দেবে। তবে একবার এই রঘু বুঝলেন, সাইকেল চালিয়ে স্টেশন যাচ্ছিল। স্টেশন মাস্টার ওকে আটকে দিয়ে ওর কলার ধরে বলে সাইকেলটা তার। সেটা ও পেল কোত্থেকে? রঘু কিছুতেই বোঝাতে পারছে না যে সে অন্যত্র থেকে চুরি করে সাইকেলটা এনেছে। শেষমেশ 50 বার সেই বটতলায় কান ধরে উঠবস করালো। আর স্টেশন মাস্টারের শশা আর পটলের বাগান ফ্রিতে 3 মাস পরিষ্কার করার চুক্তি পেল রঘু। আর তারপরে প্রতিজ্ঞা করলো যে এই গ্রামে আর রঘু চুরি করবে না। এই তারপর থেকেই না এই রঘুটা কেমন যেন মুষড়ে পড়ছে। হাতের কাজ দেখাতে পারছে না তো, তাই জন্য। হাঁসের ডিম, দেশি মুরগির ডিম। একটা ঝুড়ি মাথায় তখনই দেখা গেল এক মহিলাকে। সে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসছে। আমাদের দেখে সে বেশ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল, মুখে হাত দিয়ে। তারপর রামকানাইয়ের কাছে এগিয়ে এসে বলল, গ্রামের দুর্গা পুজোটা হচ্ছে না হচ্ছে নি? তা আমি কি করে বলবো? সন্ধ্যায় পঞ্চায়েতের মিটিং আছে, আসিস, সেখানে শুনে যাস। কারো আসতে তো বাধা নেই ওখানে। পুজো আসা তো শুভ জিনিস, ওতে তো মঙ্গলই হয়। পুজো করলে গ্রামের অমঙ্গল হয়, কেউ শুনেছে কখনো? পিশাচিনি দেখেছিস কখনো? কালো লিকলিকে চেহারা, লম্বায় 8 ফুট, হাঁটু পর্যন্ত চুল সেই রাক্ষসীর, বুঝলি? হাতে পায়ের ভরসায় 4 পের মতো হামাগুড়ি দিয়ে যায়। নজরে এলে না দুম করে আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে যাবে, টেসে যাবি একেবারে। আর যদি না হয় স্থির হয়ে যাবি তুই ওর লাল চোখের দিকে তাকিয়ে। ও দৃষ্টি দিয়ে বশ করে ফেলবে তোকে, নড়তে সরতে পারবি না। তারপর সেই পিশাচিনি হামাগুড়ি দিয়ে তোর দিকে এগিয়ে আসবে। ওর সামনে এসে তোর লম্বা বাঁশ পাতার মতো জিভ বার করে গুই সাপের মতো তোকে চাটবে। ওর আষ্টে গন্ধে সংজ্ঞাহীন হয়ে যাবি তুই। হ্যাঁ, ও নখ দিয়ে তোর পেট চিরে পেটের অন্ত্র খেতে শুরু করবে। যা, তুই এবার এসব দেখেছিস নাকি মিনসে? ওই গাদা গাদা ডিম খেয়ে তোর পেটে গাদা গাদা গ্যাস হয়েছে। ভুলভাল কি সব দেখিস স্বপ্নে? আমি দেখেছি নাকি? ডাকাল দেখেছে। পিশাচিনির হাত থেকে কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছে, বুঝেছিস তো? আজ ওকেও ডেকেছে তো পঞ্চায়েতে, এসে নিজের কানে শুনে যাবি যদি বিশ্বাস না হয়। সে তো আর এক মিনসে। তা রামকানাই, দুধের ব্যবসা করে তো ভালোই কামাই করছিস। আমার মা আজ দেখিছে তোমার বউ সকাল সকাল দুধের জেরি কেনে জল নিচ্ছিল ওই গ্রামের নতুন ট্যাপ কল থেকে। বাজে বকিসনি কমলা, এসব নিয়ে আর কি আমার মোটো ভাল লাগছে না। আমার নাম রামকানাই গোয়ালা, আমার দুধে জল নেই। ও হো গো, আল্লাহ দে মরি আর কি। কি আমার সত্যবান যুধিষ্ঠিরের পুত্তুর রে। মাথা গরম করাসনি কমলা, পচা পচা ডিম বেচে লোক ঠকি এখন বড় বড় কথা বলছিস না? পচা ডিম বলিস কি মিনসে? কার্টুন সিদ্ধির ডিম ফাটাবো তোর এই বোয়াল মাছের মতো মুড়োর ওপর। ডিম পচা হলে তারপর টের পাওয়া যাবিনি। পচা ডিম পেলে না দিতাম তোর মুখে একখান ঠেসে, বলতাম খেয়ে দেখা দিকিনি এই চমৎকার জিনিস খানি। আরে আরে তোমরা শান্ত হও, তোমার ডিমগুলো খুবই চমৎকার। আমি রামকানাইয়ের দুধ খাইনি, সেটাও ভালো হবে আশা করছি। এবার আমায় বলো, আর কে কে পিশাচ দেখেছো রাখাল ছাড়া? ওদের থামিয়ে দিয়ে বলল পেরু। কমলা আমাদের দিকে জিজ্ঞাসু মুখে তাকিয়ে রইল। রামকানাই বেশ একটু বিরক্তভাবেই বলল, ওনারা চক্রবর্তী খুড়োর বাড়িতে এসেছেন কলকাতা থেকে, ওনার অতিথি। কমলা কথাটা শুনে যেন একটু লজ্জিত হলো, জিভ কেটে বলল,
রাম রাম রাম। আমাদের কথাবার্তা শুনে কিছু মনে করুনি বাবু, আমরা মুক্কু সুক্কু লোক। কাগজে বিদ্যা দিয়ে কি হয়? জীবনের শিক্ষাই বড় শিক্ষা, বলল পেরু। তারপর রামকানাইয়ের দিকে তাকিয়ে বলল, আর কেউ নেই যে অপদেবতা দেখেছে? না বাবু, একমাত্র ওই দেখেছে। আর শ্রীনাথ ওর বাবার গলায় কাউকে একদিন ডাকতে শুনেছে। ও ও বুঝলেন, শেষ মুহূর্তে যেতে গিয়েও যায়নি, নইলে নিখাত মারা পড়তো। দুজনের সঙ্গেই কথা বলা দরকার। এখন আর কোথায় পাবেন? টোটো করে হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে। আর সন্ধ্যায় বরং সবার পরে কথা বলে নেবেন। এই এই বলছি, দুর্গা মন্দির দেখবেন না? ওটা দিনের আলো থাকতে একবার দেখে নিন বরঞ্চ। আচ্ছা চল। আমরা হেঁটে কিছুটা পথ এগিয়ে একটা মোটা অশ্বত্থ গাছ সবেমাত্র পেরিয়েছি। হালকা হাওয়ায় পাতাগুলো দুলছে। গ্রামের রাস্তার দুধারে সকালে সোনালি রোদ নেমেছে সরু গ্রামের রাস্তার উপর। তখনই দেখলাম একজন গেরুয়া পোশাকের বৃদ্ধ লোক সাইকেল চালিয়ে আসছে। পেরু ওই দিকে তাকিয়ে বলল, উনি পোস্টমাস্টার নাকি? এই কি সেই সাইকেল? একদম বাবু, এই সাইকেলের দৌলতে রঘুর সে কি বিপত্তি। রঘুকে দেখে লোকজন মারবে কি, হেসেই তো অস্থির। সে তো কেঁদে কেটে অস্থির, বুঝলেন। আর চোর হলেও সে গ্রামে কিন্তু খুব জনপ্রিয়। আর রাত বিরেতে কারো দরকার পড়লে কেউ থাক বা না থাক, আমাদের রঘু কিন্তু সব সময় আছে। দুর্গা মন্দিরের সামনে পৌঁছে গেলাম আমরা। মিনিট 10 মতো লাগলো। ছোটখাটো একটা ক্লাব বাড়ির মতো মন্দির, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের অনুদানে নির্মিত। কিছু কিছু জায়গায় সেই মন্দিরের রং তারতম্য বোঝা যাচ্ছে। মন্দিরের পেছনে পুকুর, একটা কলা বাগান। মন্দিরের সামনেটা ফাঁকা জমি। পুজো হলে সেখানে পুরো দস্তুর হুল্লোড় লেগে যাবে বলাই বাহুল্য। মন্দির ফাঁকা, পুজো হলে সেখানেই প্রতিমা বসে, এই মন্দিরের উদ্বোধন হবে। আমরা এসে দাঁড়িয়েছি। দেখি আমাদের সামনেই কয়েকটা হাফ প্যান্ট পরা বাচ্চা দৌড়ে দৌড়ে খেলা করতে করতে উঠে পড়ছে মন্দিরের চাতালে। পেছনের বাগানে একটা ঘুঘু ডেকে উঠল যেন। পেরু বলল, এত সুন্দর এই পরিবেশ খারাপ করতে আবার একটা সংকট মাথায় ঝুলছে। সত্যি খুব দুঃখজনক। উপেন্দা বলো। হ্যাঁ, সে তো বটেই। নিখিল স্যার তো তোমায় গুরুদায়িত্ব দিয়ে দিলেন। তার উপর অপদেবতার উপদ্রব হচ্ছে জঙ্গলে। রাত্রে সেই অপদেবতা গ্রামে কখনো হানা দিচ্ছে, আবার সেটাও কখনো কখনো। পেরু কি করে এর মোকাবিলা করবে বলো তো? এই মুহূর্তে সবকিছু দেখে যাওয়া ছাড়া আর আমাদের কিছুই করণীয় নেই। তাহলে কেটে পড়ো এবার। হ্যাঁ, চেও না কো একা। ঢ্যাম না তুলসী পাতা তুমি চাঁদ নেকা। কেটে পড় কেটে পড়। কথাটা উড়ে এলো কোথা থেকে, সেই দিকে তাকাতেই দেখি একজন মধ্যবয়স্ক লোক, পরনে হাফ প্যান্ট, খালি গায়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। কে দাঁড়িয়ে ওখানে? কিচ্ছু করণীয় নেই, দাঁড়িয়ে আছি একা একা। তোমার তুলসী পাতা তুমি চাঁদ নেকা। ফের বাদামি করছিস, পালা এখান থেকে, পালা। ওর দিকে হাত তুলে তাড়ানোর ভঙ্গিতে বলে উঠল রামকানাই। লোকটা সেটা দেখেই আমাদের মুখ ভেঙছে চোঁচো দৌড় মারল। কি বলো তো রামকানাই, কেউ? রাজা রায় এই গ্রামের জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। পাগল হয়ে ঘুরে বেড়ায়। ওর পিসির সাথে থাকে, বুঝলেন। আর ঘুরে ঘুরে বেড়ায় আর লোকের থেকে খাবার চেয়ে খায়। অসহ্যকর। সন্ধেবেলায় গ্রামের মোড়লরা এসে গ্রামের সভা করল। পেরু বলল, আমরা পেছনে বসেই কথা শুনবো। সেই মতো সভার আলোচনা শুনতে শুনতে ভালোই লাগছিল। এই এক নতুন অভিজ্ঞতা। যা বোঝা গেল, গ্রামের 2-1 মুরব্বী ছাড়া সকলেই চায় এই বছর থেকে পুজোটা হোক, সে যত বিপদই আসুক না কেন। সভার শেষে কিশোরী খুড়ো প্রথমেই অপ্রসন্ন ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে উঠে পড়লেন। তিনি সভার মধ্যেই ভৈরব কাপালিকের সাবধানবাণী সবাইকে শুনিয়েছেন। অনেকের কপালেই দুশ্চিন্তার ভাঁজ, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয় পুজো হবে। সেটা নিখিল স্যারের ভরসায়। পেরুর কথা বললেন, এই পুজোর গ্রামের কারো অমঙ্গল হবে না, সেটা আশ্বাস দিলেন তিনি। সভা শেষ হতেই রাখালকে পাকড়াও করলাম আমরা। রামকানাই আমাদের পরিচয় করিয়ে দিল। সে কিছুক্ষণ পরে বলল, কি জানতে চান আপনারা?
আপনি জঙ্গলে ঠিক কি দেখেছিলেন? সবটুকু গোড়া থেকে ঠিক করে বলুন তো। বলল পেরু। রাখাল একটু ভেবে নিয়ে বলল, আমি জঙ্গলে কাঠ কাটতে যাই, ও মধু পেলে পেরে নিয়ে আসি। সেদিন মধুর চাক পেয়েছি একখানা। ধোয়া দিয়ে চাক কাটতে গিয়ে আসল কাজটি করা হলো না আর। এইদিকে কাঠও হলো না, দুটো পয়সা উঠবে না হাতে। জঙ্গলের মধ্যে সেদিন সন্ধ্যা হয়ে গেল। আর এই কত জঙ্গলে ঘুরেছি, সেদিন যেন অদ্ভুত এরকম, মানে কি বলবো আপনাকে, হঠাৎ চেনা জঙ্গলটা অচেনা লাগতে শুরু করলো। আমি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে ঢুকে গেছি। বেশ কিছুটা হাঁটার পরে মনে হলো জঙ্গলে কোথায় যাচ্ছি আমি। এই জঙ্গল তো আগে দেখিনি আমি। এদিকে অন্ধকার নামতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে পথঘাট স্পষ্ট বোঝা যাচ্ছে না। তখনই আমি শুনলাম একটা আওয়াজ। একটা মেয়ের আওয়াজ। বেশি না, এই 19-20 বছরের মেয়ে হবে। আওয়াজটা আসছে একটা গাছের ওপর থেকে। তারপরে ঝুমঝুম শব্দ। গাছের ওপর দিয়ে সেই শব্দ যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপরে আবার সব চুপচাপ। আমি ভাবলাম অনেক হয়েছে, মুখটা ঘুরিয়ে হাঁটা দিলাম। ঝুমঝুমের শব্দটা এইবার আমার পেছনে চলে গেল। কোথায় চললে নাগর, কোথায় চললে? এদিকে এসো, এদিকে। আমি স্পষ্ট শুনতে পেলাম আওয়াজটা। সেই মেয়েটার আওয়াজ। আমার বুকের ভেতরটা না হিম হয়ে গেল আতঙ্কে। প্রাণপণে ছুটলাম আমি। ঝুমুরের মতো শব্দটা তখন ছুটছে আমার পেছনে। ঘাড় ঘুরিয়ে একবার দেখলাম। সেই দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ড একেবারে মুখে চলে এলো। সে কি বিকট দর্শন চেহারা! প্রায় 8 ফুট লম্বা একটা কালো রোগা মেয়ে। কি বিভৎস ওর রক্তমাখা মুখ, সাদা সাদা মণিহীন চোখ, যার মাথায় কালো লম্বা চুল নেমে গেছে মাটি পর্যন্ত। যেন হুশ ওর এক নিমেষে আমাকে দর্শন দিল। তারপরই লুকিয়ে পড়ে আবার বলতে লাগলো, আমার কাছে এসো, আমার কাছে এসো। আসবে না, আসবে না। আমি ফের দৌড়াতে শুরু করলাম। তখনই ধাক্কা খেলাম একটা গাছে, আর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। মরেই যেতাম, কিন্তু সৌভাগ্যবশত পটা তখন ঢুকে পড়ে সেখানে। একটা কালো জন্তুকে সে আমার কাছে দেখতে পায়, অন্ধকারে এই ঘাড়ের কাছে। সে চিৎকার করায় সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর সে আমাকে কাঁধে করে গ্রামে নিয়ে আসে। তোমার ঘাড়ের কাছে কি করছিল সেই জন্তুটা? এই দেখুন, বলল রাখাল। তারপর ঘাড়ের কাছে গেঞ্জি নামিয়ে একটা ক্ষত দেখালো আমাদের। ক্ষতটা আমিও দেখলাম স্পষ্ট, কেউ কামড়ে দিয়েছে। লাল হয়ে আছে জায়গাটা। ক্ষতের দুদিকে দুটো গর্ত, যেন সদন্তের কামড়। রামকানাইকে নিয়ে চক্রবর্তী মশাইয়ের বাড়ি ফিরছি আমরা। সে যেতে যেতে বলল, আপনারা যতদিন আছেন আমি রোজ পোয়া চারেক করে দুধ দিয়ে যাবো ওখানে। হ্যাঁ, খাঁটি দেশি গরুর দুধ। হ্যাঁ, হলুদ সর পড়ে। সর্বনাশ, সে তো আমাদের এই ভুষো পেটে সহ্য হলে হয়। তুমি বরং একটু জল মিশিয়ে দিও হালকা করে, বুঝলে? রাম রাম, জান থাকতে নয়, আমাদের এখানকার জল বাতাস বুঝলেন খুব ভালো, সব হজম করিয়ে দেবে। আর এই পিসাচিনির ব্যাপারটা তো হজম হচ্ছে না যে রামকানাই। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? কিছু শক্তি তো আছেই, তাই না? আর সব কিছু কি আমরা দেখতে পাই? চক্রবর্তী মশাই খুব বড় বিপদ ডেকে নিচ্ছেন না তো? গ্রামে সবাই জানে আপনারা ওই কারণেই এসেছেন, সেই ভয় দূর করতে। কিন্তু গ্রামের মুরব্বীরা সব বলতো জঙ্গলে কান্নার আওয়াজ শুনতে পায় তারা।
কখনো কোনো একটা ষোড়শীর গলায় একটা মেয়ে যেন হাসছে। বাবা, সেই পিশাচিনী জঙ্গলে ঘুরে বেড়ায়। সে তো আজকের কথা নয়, বহু বছরের কথা। আর জঙ্গলে কেউ পথ হারিয়ে ফেললে তাকে ঘাড় মোটকে মেরে ফেলে দাদাবাবু। কেউ খুন হয়েছে কোনোদিন? আহ বছর 15 আগে একবার একটা তান্ত্রিক এসছিল, সে পিশাচিনীকে বেঁধে দিয়েছিল। তারপর থেকে জঙ্গল মোটামুটি ধরুন শান্তই ছিল। এখন আবার তার উপদ্রব শুরু হয়েছে। কেউ হয়তো নিজের স্বার্থে তাকে জাগ্রত করেছে, সে সিদ্ধি নিজের কবজায় নিতে চায়। হয়তো গ্রামেরই কেউ, অথবা বাইরে থেকে কেউ এসেছে, বুঝলেন, যে জঙ্গলে লুকিয়ে থাকে। এইটাই ভৈরব কাপালিক আগের দিন বলছিল। আমি গেছিলাম তোর কাছে। এই কাপালিকের নাম বারবার শুনছি, ওর কাছে একবার যাওয়া দরকার। পাশ থেকে বলল পেরু। এই রামকানাই থাকতে আপনাদের কোনো চিন্তা নেই। মিনিট 10-এর হাঁটা পথ। চলুন চলুন, বাবাজি বোধহয় এখন ভাত চাপিয়েছেন, উনি তো সপাকেই খান। আমরা গ্রামের পশ্চিম দিকে একটা অশ্বত্থ গাছের তলায় এসে দাঁড়ালাম। দেখলাম একজন কাপালিক গাছতলায় বসে কলকেতে টান দিচ্ছেন। তার সাগরের পাশেই একটা খোড়া উনুনে ভাতের হাঁড়ি চাপিয়েছে। রাত্রি নেমে গেছে বেশ। উনুনের আগুনের লাল আলো এসে পড়েছে কাপালিকের মুখে। তাকে দেখে মনে হচ্ছে অতি প্রাকৃত এক অশরীরী। মুখে লম্বা কালো দাড়ি, শীর্ণ দেহ, মাথায় জটা। পায়ের উপর পা তুলে তিনি আগন্তুক 3 জনকেই অগ্রাহ্য করে ভাব জগতে বিরাজ করছিলেন মনে হলো। রামকানাই তার দিকে একটু ঝুঁকে নিচু হয়ে বলল, বাবাজি, রাতের খাওয়া কটায় হবে? সবই তার ইচ্ছা। সাধু সাধু, বাবাজির বচন অমৃত। তা বাবাজি, এনারা চক্রবর্তী খুঁড়োর বাড়িতে এসেছেন, বুঝলেন। আপনার কাছে পেন নাম করতে নিয়ে এলুম তো। এনাদের আপনাকে কিছু সুদোবার ছিল। রামকানাইয়ের কথা শুনে কাপালিক চোখ সরু করে আমাকে আর পেরুকে দেখতে লাগলো। তারপর কলকেতে টান দিয়ে হেরে গলায় বলল, জয় মা বম কালী। আচ্ছা, এই গ্রামের ওপর সংকট আসবে নাকি শোনা যাচ্ছে, ব্যাপারটা কি সত্যি? সংকট আসবে না, এসে গেছে। কপালে নাচছে শনি, লাশ, রক্ত কাতারে কাতারে দেখতে পাচ্ছি। লাশ? কারা খুন হলো? হবে হবে, পুরো গ্রাম ছাড়খাড় করে দেবে ওই পিশাচিনী। প্রতি রাতে সে জঙ্গলে ঘুরে বেড়ায়, শিকার খোঁজে। গ্রামে ঢোকার সাহস হয়নি এখনো তার, তবে আস্তে আস্তে সেই সাহস পেয়ে যেতে কতক্ষণ। গ্রামে টিকে থাকা কিন্তু দায় হবে তখন। এর প্রতিকার কি? কাপালি কোনো কথা বলল না। তার পেছনে একটা যজ্ঞ কুণ্ডের দিকে হাত বাড়িয়ে পোড়া ছাই বাড়িয়ে দিল আমাদের দিকে, বলল, এই নে, এটা পকেটে রাখবি, হাত ছাড়া করবি না। আজ অমাবস্যা, হাওয়া খারাপ হতে শুরু হয়েছে। তার গন্ধ ভেসে আসছে জঙ্গলের ওই দিক থেকে দমকা হাওয়ার সাথে। আজকের রাতটা খুব জরুরি। বম কালী। আমরা একটু পরেই অন্ধকার গ্রামের পথ ধরে ফিরছি। একটা জিপ দূর থেকে আলো জ্বালিয়ে আসছে দেখতে পেলাম। আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। কিছু একটা গোলমাল হয়েছে, কথাটা যেন আমার অন্তর থেকে প্রতিধ্বনিত হয়ে উঠল। পুলিশের জিপ। একজন পুলিশ অফিসার গাড়ি থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কে আপনারা? হ্যাঁ, কোত্থেকে? রামকানাই কিছু বলতে গেল। অফিসার হাত তুলে ওকে শান্ত থাকতে বললেন। পেরু আমাদের দুজনের পরিচয় দিয়ে বলল, কিন্তু পুলিশ ছুটে আসার মতো কাজ কিছু করেছি বলে তো মনে হচ্ছে না। দেখি দেখি আইডি প্রুফ কি আছে দেখি। সেসব তো পকেটে করে ঘুরে বেড়ানোর জিনিস নাকি? যে বাড়িতে উঠেছি সেখানে আছে। অত দূর পর্যন্ত লিফট দিলে অবশ্য কাজটা তাড়াতাড়ি হয়। কথাটা বলল পেরু ওর স্বভাবসিদ্ধ মেজাজি ভঙ্গিতে। আমরা চক্রবর্তী মশাইয়ের বাড়ি ফিরে অফিসারকে নিজেদের প্রমাণপত্র দেখানোর পর তিনি আশ্বস্ত হয়ে বললেন, ঠিক আছে, আসলে আলিপুরদুয়ার থেকে ব্যাংক ডাকাতি করে একটা গ্যাং লুকিয়ে পড়েছে আশেপাশে। খবর আছে ওদের সন্ধানে ওই ছাপামারি চলছে। কিন্তু বেড়ালের থেকে তো ইঁদুর শেয়ানা। তাই ধেড়ে ইঁদুরগুলো আশেপাশে লুকিয়ে থাকলেও ধরা পড়ছে না। আপনারা বাইরের লোক, সাবধানে থাকবেন। রাত বিরাতে বেরোবেন না একদম। হ্যাঁ, একদিন ডাকাতের দলের সামনে পড়লে একেবারে নিস্তার নেই।
রাতে খাওয়া দাওয়ার পর ছাদে পায়চারি করছি। হঠাৎ গ্রামের ভেতর থেকে একটা গোলমালের আওয়াজ কানে এলো। একটা ভিড় জড়ো হয়েছে, তারই কথাবার্তা চলছে উঁচু গলায়। কয়েকজনের হাতে টর্চ আর লাঠি। কিছু একটা অঘটন ঘটেছে এই ভেবে আমিও নিচে রাস্তায় বেরিয়ে এলাম। জটলার দিকে এগিয়ে গেলাম। যে খবরটা শুনলাম স্তম্ভিত হওয়ার জোগাড়। গ্রামের মেয়ে কমলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে শেষ দেখেছিল তার প্রতিবেশী এক মহিলা। সে বাইরে ঘরের থেকে কমলার কাশির আওয়াজ শুনেছে বেশ কিছুক্ষণ আগে। তারপর তার ঘরের দুয়ার খোলা অবস্থায় ছিল। কৌতূহলী হয়ে ভিতরে ঢুকে প্রতিবেশী ওকে দেখতে না পেয়ে ব্যাপারটা সন্দেহ করে। পাড়ায় জানাজানি হতেই খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাখাল বেশ চিৎকার করেই বলল, এখানে না, ওকে নির্ঘাত টেনে নিয়ে গেছে ওই পিশাচিনি। চলো চলো সবাই, জঙ্গলে চলো, জঙ্গলে চলো। আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি, সবাই চলো। বমকালি, শয়তানের সাথে লড়াই শুরু হয়ে গেছে। অমাবস্যা, ঘোর অমাবস্যা। জঙ্গলে একটু পরে দুটো টিম ভাগ হয়ে ঢুকে পড়ল। আমি আর পেরু রামকানাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলাম। গভীর জঙ্গলের মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছি আমরা। আমাদের দলে মোট 8 জন লোক, সবার হাতে একটা করে মশাল। সবার আগে যাচ্ছে রামকানাই। সে জঙ্গলের কিছুটা চেনে। এককালে নাকি জঙ্গলে ঢুকে মধু, কাঠ আর মাশরুম নিয়ে আসত। শুকনো পাতার উপর দিয়ে হাঁটছি, শব্দ হচ্ছে। অন্য দলটায় গোটা 10 লোক আমাদের সমান্তরালে হাঁটছে। দূরে একটা আলোর বিন্দু মালার মতো যেন চলেছে জঙ্গলের অন্ধকার ভেদ করে, দেখতে পাচ্ছি। ওই দলে সবার আগে আছে রাখাল, তার পেছনে ভৈরব কাপালিক, হাতে একটা ত্রিশূল নিয়ে। জঙ্গলের একটা জায়গায় এসে আমরা থমকে গেলাম। অন্য দলটাও দাঁড়িয়ে পড়েছে। রাখাল চিৎকার করে বলল, কমলার এক পাটি পায়ের চটি, রক্ত লেগেছে তাতে, সবাই সাবধান। দুটো দল ছড়িয়ে পড়ল হাতে মশাল নিয়ে। আমি পেরুকে অনুসরণ করতে করতে একটা নিচু জমির মধ্যে হড়কে গেলাম। হঠাৎ অন্ধকারে কিছুই ঠাহর করতে পারলাম না। 2 হাত দিয়ে শক্তভাবে জমিতে পড়ে যাওয়া আটকালাম কোনোভাবে। তখনই জঙ্গলে একটা বিদীর্ণ করা আর্তনাদ কানে এলো। চিৎকার করে উঠেছে রামকানাই। তার গলা আমি চিনতে পারলাম। আওয়াজটা যেদিক থেকে আসছে ছুটে গেলাম সেদিকে। একটু যেতেই দেখি বেশ কয়েকটা আলো ছুটে আসছে একটা মাঝের আলোর বিন্দুর দিকে। সেই রামকানাই। একটু পরেই বুঝতে পারলাম সে ভয় জড়ানো গলায় বলছে, ওটা কি কালো কুচকুচে লম্বা কথাকার একটা মেয়ে ছেলে, আর গিলিয়ে চেহারা, কালো লম্বা চুল, কি ভয়ানক মুখ। ও পিশাচিনি, পিশাচিনি। এক ঝলক সামনে এসেই কোথাও সরে গেছে। আমার বুঝলেন একদমই একটা ফুট দশকের সামনে ছিল। কমলাকে দেখলি? জিজ্ঞেস করলো কাপালিক। না, তবে ওর মুখের রক্ত ছিল, 2 হাত রক্তে মাখানো। কমলা আশেপাশেই কোথাও থাকবে, বেশি দূর নিয়ে যেতে পারেনি। খোঁজ সব। ভয় নেই, ভয় নেই, পিশাচিনি কিচ্ছু করতে পারবে না। বমকালি, বলল কাপালিক তার ত্রিশূল শূন্যে তুলে দিয়ে। দাদাবাবু, আমরা যেদিক দিয়ে এলাম আপনি বরঞ্চ সেই দিকেই যান, আমরা আগে দেখছি। রামকানাই কথাটা বলল আমার দিকে তাকিয়ে। তারপর ওর পেছনে দাঁড়ানো রাজা রায়কে বলল, এই তুই বরঞ্চ বাবুর সাথে যা। কিরে, পারবি তো? খুব পারবো, খুব পারবো, পারবো আমি একা। লাজুক তুলসী পাতা তুমি চাঁদ নেকা। না, চিন্তা নেই উপেন দাদাবাবু, রাজা একটু খ্যাপাটে হতে পারে। আপনারা একসাথে যান জঙ্গলে। বলছি শুনুন না, জঙ্গলে একা একা ঘুরবেন না। বলেই রামকানাই হাঁটা দিল পেরুর পেছনে। রাজারাই দেখি হনহন করে এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে একটা বন বেড়ালের মতো। আমি মশাল হাতে ওর সাথে পেরে উঠছি না। সে বেশ কিছুটা এগিয়ে গেছে। হঠাৎ আমার বাঁ দিকে একটা স্থানে একটা বড় গর্ত নজরে এলো। গর্তটার আশেপাশে জঙ্গল ঝোপঝাড় গজিয়েছে। সেটাতে তার অর্ধেকটা ঢাকা পড়ে গেছে, তবুও তার অর্ধেকটা ঘন অন্ধকারে ঢেকে আছে। রাজা, রাজা, রাজা!
বারবার ডাকলাম রাজাকে, ঝিঝির আওয়াজ শুধু কানে আসছে, আর কোনো সারা শব্দ নেই। যেহেতু আমরা অনেকটা পিছিয়ে এসেছি, বাকিটা উল্টো দিকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তাই তাদের থেকে সাড়া পাওয়ার আশাও কম। হাতের মশালটা তুলে ধরে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলাম ওই গর্তটার দিকে। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। হাঁটু গেড়ে বসলাম। ভেতরে হঠাৎ কিছু একটা দেখতে পেলাম যেন গর্তের মধ্যে। শুরুত করে সরে গেল একটা কালো ছায়ার মতো। চার পেয়ে একটা কিছু যেন মনে হলো। রাজা, 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 এই রাজা! বুকের ভেতরটা দামামার মতো বেজে উঠল যেন। কোনো সারা শব্দ নেই। আমি হাতের মশালটা দিয়ে হাঁটু গেড়ে বসলাম। তারপর এক হাতে শরীরের ভার রেখে ঝুঁকে দেখলাম গর্তে। হাতের মশালটা এগিয়ে ধরেছি, আর তখনই ঘটল অঘটনটা। কেউ আমাকে পেছন থেকে ধাক্কা মারল। আমি হাতের মশাল শুদ্ধ গিয়ে পড়লাম সেই গর্তের ভেতরে। নিচে নরম মাটি, বৃষ্টির জল পেয়ে সে মাটিতে সশব্দে আছড়ে পড়লাম আমি। হাতের মশালটা ছিটকে গিয়ে কোথায় দপ করে নিভে গেল, কারণ জল আর কাদায় ভর্তি গর্তটা। কোনোভাবে মাথায় আর পিঠে হাত দিয়ে দেখলাম, না, অক্ষত আছে শরীরটা। উঠে দাঁড়াতেই বুঝলাম প্রায় ফুটখানেক কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, আর গর্তটা প্রায় ফুট 10 লম্বা। সুতরাং উপর থেকে কেউ দড়ি না ফেললে আমার পক্ষে ওঠা অসম্ভব। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। উপরে গর্তের গোলমুখের কিছুটা অংশে রাতের আকাশে মৃদু আলোর বিভা দেখা যাচ্ছে। কিন্তু আমায় ঠেলে ফেলল কে, আর কেনই বা ফেলল? পেরু, পেরু, পেরু! পকেটে হাত দিয়ে মোবাইলটা খুঁজে পেলাম না। ছিটকে পড়ে গেছে হয়তো কোথাও। কাদা হাতড়াতে লাগলাম। তখনই একজোড়া লাল আগুনের মতো চোখ দেখে আমার ভেতরটা যেন কেঁপে উঠল হঠাৎ। একজোড়া লাল চোখ তাকিয়ে আছে আমার দিকে, সেই গর্তটারই অন্য দিকে। সেই সাথে কানে এলো একটা মৃদু আওয়াজ। ঝুঁকে মাটি হাতড়াতে লাগলাম। এটা কি প্রাণী না অন্য কিছু বোঝার উপায় নেই। ভয় আমার প্রাণ বেরিয়ে যাবে মনে হলো। চিৎকার করে ডাকলাম, পেরু, 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 পেরু! জন্তুটা আমার চিৎকারটার উপরেই যেন ফের গর্জন করে উঠল। তারপরে একরকম গজরানি শুনতে পেলাম গর্তের উপর থেকে। এবার আওয়াজটা আরো প্রকাণ্ড। এই আওয়াজ আমার শোনা। এই আওয়াজে জঙ্গলের রথী মহারথীরাও কম্পমান হন। কেউ গর্তে ঢুকে প্রাণ বাঁচান, কেউ মারেন ছোঁচ আদর। কিন্তু আমার সেই উপায় নেই, কারণ আমার বর্ষে গেলা অবস্থা। একজোড়া লাল চোখ গর্তের ওপর থেকে আমায় দেখতে লাগলো আর গজরাতে লাগলো। গর্তের ভেতরে থাকা আরও একটা প্রাণী, যদিও তার আওয়াজে সেই তেজ অনেকটাই কম। হ্যাট, 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 হ্যাট! গর্তের ভেতরে প্রাণীটাকে তাড়িয়ে দিতে লাগলাম, কারণ সেই উপরের আওয়াজ পেয়ে সাহস পেয়েছে আর এগিয়ে আসছে আমার দিকে। তখনই হাতের কাছে পেলাম সেই মোবাইলটা, আর মুহূর্তেই আলো জ্বালিয়ে ধরতেই দেখতে পেলাম ওকে। একটা নেকড়ে বাঘের বাচ্চা, খুব ছোট নয়, শিকার করতে সক্ষম। বিশেষ করে কাদায় অর্ধেক ডুবে যাওয়া আমাকে কবজা করতে তার বেশি বেগ পেতে হবে না। উপরের বড় লেপারটা ততক্ষণে ঘাড় বাড়িয়ে দিয়েছে গর্তের মধ্যে। তার ভাবগতিক ঠিক সুবিধের মনে হলো না। সে মনে হলো লাফিয়ে আমার ঘাড়ে পড়ে আমার ভবলীলা সাঙ্গ করবে বলেই মনস্থির করেছে। আতঙ্কে আমার প্রায় জমে যাওয়ার জোগাড়। আর ঠিক তখনই এক মুহূর্ত ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে দেখে নিল, তারপরই লাফ দিয়ে সরে গেল গর্তের মুখ থেকে। কয়েকজনের দৌড়ে আসার আওয়াজ পেলাম, তারপরই পেলাম পেরুর গলা। উপেন্দা, ঠিক আছো তো? আরে পেরু ভাই, ওহ, আগে বের করো আমাকে এখান থেকে। ভেতরে একটা জমদূতের বাচ্চা এসে গজাচ্ছে কখন থেকে। হার্ট ফেল করে মরে যাবো আমি। পেরু, পেরু দুটো গামছা গিট মেরে গর্তের মধ্যে ফেলে আমায় টেনে তুলল। আমি উঠে যেতে এই গর্তের সেই বাচ্চা লেপারটা শান্ত হয়ে গেল। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আমার দিকে। পেরু, একদম টাইমে এসে পড়েছ, আরেকটু দেরি করলে। বাবা! লেপার্ড রাতেই শিকারে বেরোয়। বাচ্চাটা কোনোভাবে এখানে পড়ে গেছে। লেপার্ডটা কাছাকাছি ছিল, বরাত জোরে বেঁচে গেছো তুমি। ও ভেবেছে তুমি ওর বাচ্চা শিকার করতে গেছো। বিশ্বাস করবে না পেরু, কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমাকে। ওই রাজা রায় কোথায়? ওই খ্যাপার কাজ মনে হচ্ছে। বেল্লিক হনুমান হাতের কাছে পেলে না একেবারে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রাখতাম আমি। উফ, কি রাম শয়তান মাইরি জিনিসটা। বাকিরা কই? হ্যাঁ, কমলার লাশের কাছে আছে। একদল গেছে পুলিশকে রাস্তা চিনিয়ে নিয়ে আসতে।
পুলিশ কেস হবে তো। খুন করে দিয়েছে? লেপার্ড অ্যাটাক নাকি? না, মনে হচ্ছে পেটের কাছটা চিরে অন্ত্র অংশটা বের করে খেয়েছে কোনো পশু। লোকজন বলছে সেই পিশাচিনি। রামকানাই তো লাফাচ্ছে, নিজের চোখে সেই পিশাচিনি দেখেছে বলছে। দেখা যাক, পুলিশ আসুক। প্রায় ভোররাতে আমরা চক্রবর্তী বাবুর বাড়ি ফিরলাম। পুলিশ এসে লাশ জঙ্গল থেকে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। রামকানাই যে পিশাচিনি দেখেছে সেই বয়ান দিয়েছে পুলিশকে। আচ্ছা, এই কমলার ব্যাপারে কিছু জানতে পারলে পেরু? গ্রামে একাই থাকতো। ওর বরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় বছর 5 আগে। সে নেশাখোর, ছিনতাই করতে গিয়ে জেল হয়েছিল তার। বেরিয়ে আর কমলার সঙ্গে সম্পর্ক রাখেনি। জীবিকার সন্ধানে কমলা এই গ্রামে ওর পিসির কাছে এসে ডিম বিক্রি করে পেট চালাচ্ছিল। গ্রামের কয়েকজন বলেছিল কমলা খুব উদ্যোগ দেখাচ্ছিল পুজোর ব্যাপারে। সে সব জোগাড়পাতি একাই করবে। সেসব গ্রামের সবাই জোর গলায় বলেছিল তাতেই নাকি ওর উপর এই অভিশাপ নেমে আসে। অন্তত গ্রামের মাতব্বরদের তাই এই ধারণা। কানাঘুষো শুরু হয়ে গেছে। স্যারের মন্দির উদ্বোধন করে পুজো আরম্ভ করা খুব চাপের হবে মনে হচ্ছে। আর বলছি, শোনো না, আমি পুলিশকে বললাম, বুঝেছো, আমার গর্তে ঠেলে ফেলে দেওয়ার ঘটনাটা। জানি না এর সাথে কোনো সম্পর্ক আছে কি না। রাজা রায়কে না ফুরে না দুঘাত দিতে ইচ্ছে করছে আমার একেবারে। উপেন্দা, এটা রাজা রায়ের কীর্তি নয়। কি করে বলছো এটা তুমি? সে তোমার ডাক শুনতে পেয়েছিল, কাছে গিয়ে দেখে লেপার্ড দাঁড়িয়ে আছে। তারপর দৌড়ে এসে আমাকে ডেকে নিয়ে যায় ওই গর্তের দিকে। তুমি বেরিয়ে আসার পর ভয় তোমার দিকে মারায়নি, কারণ তুমি ওকেই সন্দেহ করেছিলে। সেটাও শুনে আতঙ্কিত হয়ে পড়েছে। রাজা রায়ের নয়? তাহলে গর্তের মধ্যে আমাকে ঠেলে ফেলে দিল কে? এই 2 টিমের কেউ, অথবা এমন কেউ যে জঙ্গলে আগে থেকেই লুকিয়েছিল। হ্যামিল্টনগঞ্জ ঘিরে রহস্য জমে উঠছে আর শুধু ভাবিয়ে তুলছে উপেন্দা। কিন্তু গ্রামের লোক ভাবছে পিশাচিনি জেগে উঠেছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? কোনো বক্তব্য নেই। সে আছে কি নেই সেটা অপ্রাসঙ্গিক। আমাদের এগোতে হবে তথ্য আর বিশ্লেষণের মাধ্যমে। জঙ্গলে নাকি আবার ছিন্নমাস্তার মন্দিরের ধ্বংসাবশেষ আছে কোথাও। আর এই পিশাচিনি নাকি কর্ণ পিশাচিনি, অতি ভয়ঙ্কর, যার উপর নজর পড়বে তার রক্ষে নেই। উফ, কি অদ্ভুত জায়গায় এলাম রে বাবা। জঙ্গল, লেপার্ড, ছিন্নমস্তার মন্দির, কর্ণ পিশাচিনি, খুন। ওহ বাপরে বাপ। কলকাতায় থাকলে মাইকে ঢাকের আওয়াজ আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলা এতদিনে ঠিক কানে এসে পৌঁছত, কারণ দেবী পক্ষের আর দেরি নেই। কিন্তু এই গ্রামে কারোর মন ভালো নেই। চারিদিকে ঘন শোক আর আতঙ্কের ছায়া। কমলার মৃত্যুতে সারা হ্যামিল্টনগঞ্জে যেন ব্যাপ্ত হয়েছে করাল অভিশাপের অন্ধকার। গ্রামে এখানে সেখানে জটলা জমেছে। যে ছেলেপুলের দল কাল পর্যন্ত চাঁদা সংগ্রহের জন্য ছুটোছুটি করছিল, তারাও সব বিমর্ষ হয়ে দুর্গা দালানের সামনে বসেছিল। কাল এত পাখি ডাকছিল বাগানে, আজ তারাও যেন নিশ্চুপ হয়ে গেছে শোকে। নিখিল স্যারের বাড়ি পুলিশ এসেছে। তিনি এই গ্রামের একজন সম্মানীয় লোক, তাই তার বাড়িতেই হচ্ছে জেরা। থানার বড়বাবু বিনোদ পাকরাশি আমাদের পরিচয় পেয়ে সামনে বসতে বলেছেন। তিনি কয়েকজনকে জেরা শেষ করে আমাদের উদ্দেশ্যে বললেন, এই গ্রামে ক্রাইম হয় না বলতে গেলে। গ্রামের লোকজন তো বলছে কমলাকে পিশাচ টেনে নিয়ে গেছিল। আচ্ছা বলুন তো, এই আধুনিক যুগে এসব বললে কি বিশ্বাস করবে? পিশাচ নয়, পিশাচিনি। আই উইটনেস আছে তো তার। সেই পিশাচিনি এককালে জঙ্গলের ভেতরে ছিন্নমস্তার মন্দির রক্ষা করত। তাকে কেউ আহ্বান করেছে, হয় পুজো ভেস্তে দেওয়ার জন্য, অথবা তন্ত্র সাধনার লোভে। আরে আপনি এসব বিশ্বাস করতে বলছেন? আমি বলছি এটা একটা সম্ভাবনা। চোখ কান খোলা রাখাটাই বুদ্ধিমানের পরিচয়। শুনুন মশাই, সেই রাত্রে কারা কারা জঙ্গলে ঢুকেছিল আমার লিস্ট বানানো হয়ে গেছে। ওদের মধ্যে কেউ খুনটা করেছে। খুন করে তারপর নাটক করে গ্রামে ফিরে এসে বাকি লোকজন ডেকে নিয়ে গিয়ে লাশটা দেখিয়েছি আর কি। লাশটা প্রথমে কে শনাক্ত করে জানেন তো? জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর পাকরাশি। জানি, ভৈরব কাপালি। ওর কাছে এখন যাব। ভক্তি শ্রদ্ধার ব্যাপার তো, বাবাজির কাছে গিয়ে কথা বলতে হবে। এখানে তো বাদবাকিদের সঙ্গে কথা হলো। ইন্সপেক্টর পাকরাশি উঠে পড়লেন। ওনার জিপে উঠে যেতে যেতে তিনি বেশ গলা চড়িয়ে বললেন, কমলার ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছি, বুঝলেন।
ডিম বিক্রি ছাড়া দু এক বাড়িতে খাবার রান্না করে নিয়ে আসতো। ব্যবহার ভালো ছিল সবার সাথে। এমন নিরীহ মেয়েটাকে কেন মারবে কে বলুন তো? হ্যাঁ, আরে এখনো বুঝলেন না? পিশাচিনি ডেকে নিয়েছিল ওকে, ও একা থাকতো তো। ননসেন্স। রামকানাই যে দেখেছে বলছে। ভুল দেখেছি। রামকানাই রাতের দিকে নেশা বেশা করে, নেশার মধ্যে ভুলভাল দেখেছে আর কি। একে এই ঘন জঙ্গল, তার উপর কাল রাতে ছিল ঘন অন্ধকার। জঙ্গলের মধ্যে একবারেই পিশাচিনির মুখোমুখি হলে কি অবস্থা হবে তাই ভাবছি। পেরু চোখের উপর সানগ্লাসটা তুলে নিয়ে বলল কথাটা। আপনি কি আমাকে ভয় লাগানোর চেষ্টা করছেন নাকি? একদম না, আমি ভাবছি এই জনশ্রুতির বাস্তব ভিত্তি কি কিছু আছে। তখনই পুলিশের জিপটা ভৈরব কাপালিকের ডেরার আগে এসে দাঁড়ালো। ইন্সপেক্টর হেঁটে হেঁটে ওর সামনে গিয়ে দাঁড়ালেন। ওর পাশে পেরু, পেছনে আমি। চিৎকার করে বললেন ইন্সপেক্টর, হে বাবাজি, আপনি থাকতে ভূত পিশাচের উপদ্রব হচ্ছে এলাকায়, কি ব্যাপার? ও বড় শক্তিশালী জীব, কারো বশ মানবে না ও। ভৈরব কাপালিক পদ্মাসনে বসেছিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে উত্তর দিলেন, তা আপনি কাল সারাদিন এদিকেই ছিলেন? মানে গ্রামের ভেতরে তো যান কাজে কমবে নাকি? কাল সারাদিন এখানেই বাবা। দুপুরবেলা লাউ চচ্চড়ি খেয়ে সন্ধে পর্যন্ত ঘুম দিয়েছি। কখন দেখি রাখাল এসে ডাকছে, বলছে কমলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ডাক পড়লো, চললুম ওদের সাথে। বম কালী। গম্ভীর গলায় বললেন ইন্সপেক্টর। তার দৃষ্টি পড়ল কাপালিকের অনুচরের উপর। সে একটু দূরে বাসন মাজছিল। তার দিকে তাকিয়ে তিনি বললেন, এই তোর নাম কি রে? হ্যাঁ, তোকে তো আগে দেখিনি এখানে, কি ব্যাপার? ওর নাম মদন। বেকার, কাজকর্ম নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মাসখানেক আগে আমার কাছে এলো একদিন, বলল তন্ত্র সাধনা শিখবে, আমার সেবা করবে। রেখে দিলাম। ও নাটকের দলে আগে পাঠ করত, ভালো অ্যাক্টিং জানে। বম কালী। পেরু ইন্সপেক্টরের কথা বলার ফাঁকে চারপাশটা দেখতে লাগলো। তারপর একসময় ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কমলা কোন কোন বাড়িতে রান্না করা খাবার দিত? ওই তো কিশোরী রায় আর পোস্টমাস্টার। ইন্সপেক্টর চলে যাওয়ার পর পেরু বলল, চলো রাজা রায়ের সঙ্গে কথা বলে আসি। সে তো তোমার ভয় সকাল থেকে আমাদের সামনেই আসেনি। রাজা রায় একটা পুরনো একতলা পাকা বাড়িতে থাকে। বাড়ির সামনের অংশটা ভাড়া দেওয়া হয়েছে। পেছনে রাজা ওর পিসিমার সাথে থাকে। বাড়িটার দুদিকে দরজা। পেছনের দিকে দরজার কড়া নাড়তে একজন অশীতিপর বয়স্কা মহিলা দরজা খুলে দাঁড়ালেন। রাজার কথা জিজ্ঞেস করতে তিনি বললেন, সে তো ভূতের ভয় ঘর থেকেই বেরোচ্ছে না। তারপর ওই লাশ দেখে ওর শরীরটা খুব একটা ভালো নেই। আমরা সামান্য দুটো কথা বলেই চলে যাব। পিসিকে একরকম জোর করে বুঝিয়ে আমরা রাজা রায়ের সন্ধানে বাড়ির ভেতরে ঢুকলাম। সে বাড়ির ছাদে একটা মাদুর পেতে শুয়েছিল, খালি গা, পরনে হাফ প্যান্ট। ওকে দেখেই আমি বললাম, কি লুকিয়ে থাকলে হবে? পিশাচিনি ধরতে হবে তো, উঠে পড়ো উঠে পড়ো। উঠবো উঠবো, নাচবো আমি একা। ধোয়া তুলসী পাতা তুমি চাঁদ নেকা। রাজা, এসব করে লাভ নেই। তোমার যে জ্ঞান দিব্যি টনটনে, সেটা কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝেছি। মোক্ষম সময় তুমি বিচক্ষণতার পরিচয় দিয়েছো। এবার বলো, কমলা সম্পর্কে তুমি বিশেষ কিছু জানো? বলবো বলবো, শুনবো আমি একা। ধোয়া তুলসী পাতা তুমি চাঁদ নেকা। তোমায় থানায় বেঁধে নিয়ে যাবে, ওরা বলা বলি করছিল। আমি ভাবলাম এসে যদি তোমার কোনো সাহায্য করা যায়। আমি আবার কি করলাম? বলল রাজা রায়। তার মুখের উদাসীন ভাবটা কেটে গেছে অনেকটাই। এখন যেন খানিকটা শঙ্কিত দেখাচ্ছে তাকে। আমি শুনেছি তোমার ঠাকুর মশাই প্রতাপাদিত্য রায় রায়বংশের মধ্যে মস্ত শিকারী ছিলেন। তার নাকি একটা ডায়েরি ছিল, সেখানে তিনি তরাই অঞ্চলের বন জঙ্গলে ঘুরে ঘুরে নোটস লিখেছেন পাতার পর পাতা। জঙ্গলের নানান অংশে কোথায় কি সম্পদ লুকিয়ে আছে তার ডায়েরিতে সেই বিবরণ আছে। কথাটা কি সত্যি? এটা ঠিক বললে পুলিশের ঝামেলা থেকে মুক্তি। রাজা সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। কোথায় আছে সেই ডায়েরি, একবার দেখা যায়? রাজা রায় উঠে দাঁড়িয়ে ছাদের দক্ষিণ দিকে হাঁটতে লাগল। একটু দূরেই দেখি একই কম্পাউন্ডের ভিতরে একটা 2 চালা স্টোর রুম। সেই ঘরটিতে যেতে একটা করিডোর ঘুরে যেতে হয়। মাঝে পড়ে আছে পুরনো ভাঙা আসবাবপত্র আর কাঠের বাক্স। সেই ঘরের দরজাটায় একটা তালা। রাজা ফের দৌড়ে গেল আর চাবি নিয়ে এলো।
তারপর দরজাটা খুলতেই পেরুর মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাসের মতো আওয়াজ পেলাম। যা বোঝো। কি হলো? ওই দেখো। পেরু আঙুল দেখালো। দেখি সেই ঘরের পেছন দিকে একটা জালনায় গরাদ নেই, কেউ সেখান দিয়ে ঢুকেছে আর বেশ কিছু মালপত্র ঘেঁটেছে। ঘরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে চোর এসেছিল মনে হচ্ছে তো নাকি? ডায়েরিটা দেখো রাজা, যদি সৌভাগ্যবশত পাওয়া যায়। পেরু ওর পিঠ চাপড়ে বলল কথাটা, কিন্তু সেই গুড়ে বালি। ডায়েরি ভ্যানিশ। কিন্তু এই ডায়েরির ব্যাপারে কতজন জানে? আমাদের কেউ আবার পিছু নিচ্ছে না তো? প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ দেখি পেরু জানলার কাছ থেকে কিছু একটা কুড়িয়ে পকেটে রাখলো। এই কি পেলে বলো তো পেরু? হ্যাঁ, গোপাল জর্দার প্যাকেট। গোপাল জর্দার প্যাকেট? কে তাহলে? ক্রমশ প্রকাশ্য। চলো পোস্টমাস্টারের বাড়ি ঘুরে আসি। পোস্টমাস্টারের বাড়ি কেন? ডায়েরির ব্যাপারটা ওই পোস্টমাস্টারই একমাত্র জানতেন। উনি বলেছেন কিশোরী রায়কে। সে আমাকে আজ সকালে বলেছে পোস্টমাস্টার নাকি প্রতাপাদিত্যের কাছে গল্প শুনতে যেত ছোটবেলায়, সেখান থেকেই শুনেছিল মন্দিরের গল্পটা। পোস্টমাস্টার মশাই আছেন নাকি? পেরু পোস্ট অফিস লাগোয়া কোয়ার্টারের কাছে এসে দাঁড়িয়ে হাঁক দিল কয়েকবার। অনেকক্ষণ উত্তর নেই। ফের কয়েকবার ডাকাডাকির পর একজন বৃদ্ধের কাশির আওয়াজ পাওয়া গেল। সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে এসেছিল প্রায়। দেখি হঠাৎ ঘরের মধ্যে একটা হলুদ বাল্বের আলো জ্বলে উঠল। দরজায় খুঁট করে খোলার আওয়াজ, আর বাঁদর টুপি আর চশমা পরা এক বৃদ্ধ অর্ধেকটা মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, কে? কি চাই? এত রাতে পোস্ট অফিস বন্ধ থাকে? না না, সেসব আমরা জানি। আপনি পোস্টমাস্টার? আলাপ করতে এলাম। কমলা এখানে খাবার দিতে আসতো, তাই না? হ্যাঁ, আমি পোস্টমাস্টার। আমার শরীরটা ভালো না, জ্বর জ্বর লাগছে, বেশি কথা বলতে পারছি না বাবা। হ্যাঁ, কমলা আমাকে খাবার দিত, কিন্তু কেন? না না, তেমন কিছু না। ওকে কি কোনো রকম অস্বাভাবিক দেখেছিলেন ইদানিং? না, তেমন তো কিছু চোখে পড়েনি। আচ্ছা বেশ, আপনি বিশ্রাম নিন। কাল পোস্ট অফিস খুলবেন তো? দেখি শরীর কেমন থাকে। পোস্টমাস্টারের সাথে কথা বলার পর পেরু আমায় চমকে দিয়ে বলল, এখান থেকে আমাদের আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। আমি রামকানাইকে ডেকেছি, ওকে নিয়ে একজনের বাড়ি যাবে। কি করতে হবে আমি বলে দিচ্ছি। আর আমি চললাম গ্রামের দিকে। একজনের ব্যাপারে খোঁজ খবর করতে হবে। কার ব্যাপারে? আছে একজন যে এই গ্রামে দুর্গাপুজো করতে দিতে চায় না। চলো, বলল পেরু। তারপরেই আমার উত্তরের অপেক্ষা না করে হাঁটতে লাগলো। পেরুর প্ল্যান মতো রামকানাইকে আগে রেখে আমি গ্রামের পশ্চিম দিকের বাড়িগুলোর দিকে সন্তর্পণে এগোতে লাগলাম। একটা বাড়ির সামনে এসে একটা বেলগাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল রামকানাই। আমাকে বলল, বলছি এইটাই ওর বাড়ি। আপনি নিশ্চিত তো পেরুবাবু ওর কাছেই আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর বাড়িতে তো তালা দেখছি, পরিবার নেই ওর। হ্যাঁ, এ তো সাত কুলে কেউ নেই। ওরা একটা চালচুলোহীন ছোকরার গলায় কে মালা দেবে বলুন তো? আস্তে আস্তে, কেউ গলিতে হেঁটে আসছে। আমরা দুজনেই ততক্ষণে বেলগাছের আড়ালে লুকিয়ে পড়েছি। আকাশে বাঁকা চাঁদ, সেই আলোয় আবছা মতো দেখা যাচ্ছে গ্রামের রাস্তাগুলো। রাস্তার দুধারে ঘন ঘাসের ঝোপ, পাশে একটা পানা ডোবা। ক্রমাগত ব্যাঙ ডেকে যাচ্ছে সেখানে। এমন অবস্থায় দেখলাম একজন চটি ঘষে ঘষে শীষ দিতে দিতে আসছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, ঠোনা মনে বিয়ে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ঠোনা মনে বিয়ে। সে মাথা দোলাতে দোলাতে পকেট থেকে চাবি বের করে তালা খুলতে যাবে। আমি রামকানাইকে চাপা গলায় বললাম, এই চলো। লোকটা কিছু বুঝে ওঠার আগেই আমি গামছা মুড়ি দিয়ে ওর পেছনে গিয়ে পেরুর ফাঁকা স্প্রিংফিল্ড পিস্তলটা ওর মাথায় চেপে ধরলাম। ভারী গলায় বললাম, একদম টু শব্দটি নয়। আমি জানি তুই কি গেরিয়েছিস রাজা রায়ের বাড়ি থেকে। চুপচাপ হাত তুলে দে, নইলে গুলিতে কিন্তু খুলি ফুটো হয়ে যাবে বলে দিলাম। রামকানাইকে আমি শিখিয়ে পড়িয়ে এনেছিলাম। সেও গামছা মুড়ি দিয়ে বাঁচখাই গলায় বলল, হাম ডাকু হ্যায়। আমার কথায় কি রামকানাইয়ের কথায় জানি না, হঠাৎ সেই লোকটা ভয়ার্ত চোখ করে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর যে কাণ্ডটি করলো সেটির জন্য আমি প্রস্তুত ছিলাম না।
সে ব্যাঙের মতো লাফ দিয়ে আমার পায়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, রক্ষা করুন কর্তা, প্রাণে মারবেন না আমারে। কি ঝেড়েছিস এক্ষুনি বের কর। আনছি আনছি কর্তা, দু সেকেন্ড, এই যাবো আর এই আসবো। এই ডাকু রাকেশ যাবে তোর সাথে, চালাকি একদম নয়। না না, পাগল নাকি? আমি পেশাকে খুব সম্মান করি, আর আপনারা হলেন এই লাইনে যারে কয় জাজ ম্যাজিস্ট্রেট। আমি তো চুনোপুটি, আমার পেন নাম নেবেন স্যার। যাবার আগে একটু লেগ টেস্ট করে দেবেন স্যার। বলছি এত দূর কষ্ট করে গৃহে এলেন। ঢং, যা দেরি করাস না, যা। রামকানাই ওর পেছন পেছন ওর ঘরে ঢুকলো। তার আদব কায়দা সব বদলে গেছে। বুক ফুলিয়ে হাঁটতে লাগলো হাতের লাঠিটা ধরে। একটু পরে একটা খেরোর খাতা বগল দাবা করে বেরিয়ে এলো। ওর পেছন পেছন সেই লোকটা যার থেকে এই সম্পত্তি উদ্ধার হয়েছে, রঘু চোর। সর্দার, হাম ডায়েরি লে আয়া, গম্ভীর গলায় বলল রামকানাই। গলাটা চেনা চেনা লাগছে। এই চুপ, ज्यादा बात करेছো तो তোমাকে একদম গাছের সঙ্গে উল্টা লটকে দেব। हम डाकू लोग का गुस्सा खूब खराब আছে। হ্যাঁ রঘু, তুমি চুরি ছেড়ে দেবে। এই গ্রামে আর চুরি করবে না, মনে থাকবে। আমরা চাই না তোমার জন্য এই গ্রামে থানা পুলিশ হোক, আমাদের কাজের অসুবিধে হয়। যা বলবেন কথা, আর জীবনে চুরি করুম না। আসলে আমার হাতটা একটু নিষ্পিস করছিল। পুরনো জমিদার বাড়ি, কিন্তু ওই সোনার জল করা খাতাটি ছাড়া সত্যি বলছি আর কিচ্ছুটি নিয়ে নি। আর আমরা যে তোমার বাড়ি ঘুরতে এসেছি এটা যেন 5 কান্না হয়, মনে রেখো, ঠিক আছে? কি যে বলেন কর্তা, আমি সামান্য লোক, আপনাদের কাছে এসেছি, এই আমার কাছে অনেক সম্মানের। বলছি কর্তা, হাতের পিস্তলটা কি বিলিতি? খুব চকচক করছে। বলছি কর্তা, দুটো পান্তা আছে, খেয়ে যাবেন? চুপ, এইবার ঘরে ঢুকে শুয়ে পড়ো, যাও চুপচাপ। চক্রবর্তী মশাইয়ের বাড়ি ঢুকে রামকানাইয়ের হাসি আর থামে না। সে খুব মজা পেয়েছে। ফেরু আমার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে বলল, আরে বাস, সোনার জল করা খেরোর খাতা, দুষ্প্রাপ্য জিনিস সত্যি উপেন্দা। খাতাটা নিয়ে পেরু স্টাডিতে ঢুকে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসে পড়ল। তারপর এক মনে পড়তে লাগলো সেই ডায়েরি। চক্রবর্তী মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, কি খুঁজে পেলে? কি ওটা? স্যার, এটা হচ্ছে প্রতাপাদিত্য রায়ের ভ্রমণের নোটস। রাজা রায়ের ভাড়ার ঘর থেকে চুরি হয়েছিল, উদ্ধার করে নিয়ে এলাম। অবশ্য কিভাবে উদ্ধার হলো সেসব জিজ্ঞেস করে লজ্জা দেবেন না প্লিজ। ডাকু রাকেশ আর তার সর্দারের কারবার। মুখ টিপে ফিসফিস করে আমাকে বলল রামকানাই, কাল বাদে পরশুই মহালয়া। খুব আশা ভরসা নিয়ে তোমাদের ডেকে পাঠালাম যাতে পুজোটা করতে পারি। কি যে হলো, এত বড় একটা অঘটন ঘটে যাবে ভাবতেই পারছি না। কমলা তো আমার মেয়ের মতোই ছিল, প্রায় ডিম দিয়ে যেত আমাকে, একরকম জোর করেই। গ্রামের মহিলারা কমলার ঘটনার পর ভয় পেয়ে গেছে, সবাই পুজোয় আগ্রহ হারিয়ে ফেলছে। ওদের ভয়টা বুঝতে পারছি। অনেকের বাড়িতে ছোট ছোট সন্তান আছে, ওরা বাচ্চারা প্রেতের নজরে না পড়ে যায় সেই সব নিয়েই ভীত। আমি ভাবছি এইভাবে পুজো করে কি লাভ? উৎসব যদি সর্বজনীন না হয় শেষমেশ, তাহলে আর এই ঝাঁকমারি করে কি হবে? কখনো ভাবছি পিছিয়ে আসবো। আমি আসলেই খুব কনফিউজড। আশা হারাবেন না মাস্টারমশাই। টু এভরি ক্লাউড দেয়ার ইজ আ সিলভার লাইনিং, তাই না? পুজো অবশ্যই হবে, সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন। অনেক কিছু জোগাড় করে ফেলেছি জানো। ঢাকি, পুরোহিত, প্যান্ডেলের লোক, নতুন ভাড়া করা মাইকের সেট, ঝাড়বাতি। ঢাকের আওয়াজে একদম গম গম করে উঠবে এই গ্রাম। শুধু তুমি এই প্রেতের উৎপাত কাটিয়ে দাও পেরু। ভৈরব কাপালিকেও বললাম, সে তো হাত তুলে দিয়েছে, বলছে ওই অপদেবতাকে রোখা ওর সাধ্যের বাইরে। চিন্তা করবেন না মাস্টার মশাই, আপনি পুজোর আয়োজনে মন দিন, বাকিটা ছেড়ে দিন আমার উপর। প্রায় 3 ঘন্টা পরে পেরু ডায়েরি ছেড়ে উঠল, চোখ কচলাতে কচলাতে। দেখি সে চোখ লাল করে ফেলেছে। তারপর বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। রাতের খাবারের জন্য বেয়ারা ডেকে গেছে একটু আগে, যদিও পেরুর সেই দিকে মন নেই। ডায়েরি পড়াকালীন
আমার তোলা 6টা প্রশ্নের সে উত্তর দেয়নি। 1. পিশাচিনী কেন কমলাকে খুন করল? কমলার সাথে কি ছিন্নমস্তার মন্দিরের ইতিহাসের কোনো যোগ আছে? 2. কমলার স্বামী এখন কোথায়? সে যদি জেল থেকে ছাড়া পেয়ে থাকে তাহলে কমলার সাথে দেখা করতে এলো না কেন? 3. মাস্টারমশাই পুজোর সেক্রেটারি বলেই কি উৎপাত শুরু হয়েছে? গ্রামের কে কে ওনার বিরোধী? তারা কি কেউ এই চক্রান্তে সামিল? 4 নম্বর হল ভৈরব কাপালিক কে? সে যদি মাসখানেক আগেই এই গ্রামে এসে থাকে কেন এই গ্রামেই রয়ে গেল? তার পূর্ব পরিচয় কি? 5. পেরু কি ভাবছে এই মৃত্যু অতিপ্রাকৃত শক্তির প্রভাবে নাকি অন্য কিছু? সেক্ষেত্রে সে তার সীমিত শক্তি দিয়ে কতটুকু কী বা করতে পারবে? আর 6. পেরু কি প্রতাপাদিত্য রায়ের ডায়েরির সাথে এই মামলার কোনো যোগ পেয়েছে? আমায় উদাসভাবে ওর দিকে তাকিয়ে দেখে পেরু অবশেষে হেসেই ফেলল, বলল, আরে উপেন্দা, সরি, বলো এবার তুমি কি জিজ্ঞেস করছিলে? আমি তাকে সেই 6টা প্রশ্ন পরপর আবার জিজ্ঞাসা করলাম। সে বলল, দাঁড়াও, তোমাকে একটা হিন্ট দিচ্ছি, একটা ছড়া শোনো। চরুণী মৎস্য সুরূপা বিহার, কপিধবজ কুসুমিত অতিবাহার, কালপুরুষ উত্তর সিঁকি যোজন, ড্রাক ইউল কনকে কুবের রাজন। এটা কি? শুনেই তো মাথা ব্যথা করছে। ওহ, বেজার জিনিস, ভূত তাড়ানো ছড়া নাকি? আরে না, এটা হেঁয়ালি। শেষের লাইন কনক শব্দটা খেয়াল করেছো? ও তো প্রতাপাদিত্য রায়ের নিজের হাতে লেখা ডায়েরি এটা। নো ভুল চোখ ডিয়ার দাদা। সে তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি? ড্রাকিউল কার নাম জানো তো? না। ড্রাকিউলের অর্থ ল্যান্ড অফ দ্য থান্ডার ড্র্যাগন, বর্তমানে যার নাম ভুটান। তার কনকে কুবের রাজন, মানে তার সোনা পাহারা দিচ্ছে কুবের রাজ, ধনসম্পত্তির রাজা কুবের। সেই কুবের পাহারা দিচ্ছে ভুটান রাজার সোনা। এইটা স্যার প্রতাপাদিত্য লিখে গেছেন এই ডায়েরিতে। বুঝলে দাদা, মার্ভেলাস ব্যাপার, মার্ভেলাস। কেলেঙ্কারি ব্যাপার তো পেরু। হ্যাঁ, গুপ্তধন নাকি? মোস্ট প্রবাবলি তাই। ফ্যান্টাবুলাস কোথায় আছে সেটা? আগের 3টে লাইন, সেটাই শক্ত ঠাই, তল পাচ্ছি না। তুমিও ভাবো। ও হরি, তুমি ঠাই না পেলে আর আমি কিভাবে? আর এই শোনো না, তুমি কি খেতে যাবে না? আমি চলে যাব, হেভি খিদে পেয়েছি কিন্তু গুরু। চলো। তুমি যাও, আমি আর একটু ভাবি। পেরু সিগারেট টানতে লাগলো। আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম রাতের খাবার পেটে পুড়তে। নিখিল স্যারকে দেখলাম টেবিলে আমার জন্য অপেক্ষা করছিলেন। স্যার, আপনার স্টুডেন্টের মনে হচ্ছে কিছু একটা হয়েছে। গুপ্তধনের সন্ধান, তবে আরও একটু সময় লাগবে। ছিন্নমস্তার মন্দিরের গুপ্তধন? মন্দিরটা আদেও আছে? শুনেছি অনেক আগেই সেই মন্দির কিছু ধর্মান্ধ লোক ভেঙে চুড়ে পুড়িয়ে দেয় সেই সম্পত্তি লুট করে। ওসব প্রবাদ, আমার তো তাই মনে হয়। আচ্ছা মাস্টারমশাই, ওই মন্দিরের সম্পত্তি কেউ খোঁজ করছে, আর তার জন্যই জেগে উঠেছে কর্ণপিশাচিনী, সেটাও তো হতে পারে নাকি? অসম্ভব নয় যদি কেউ প্রেতে বিশ্বাস করে। তবে সারা জীবন বিজ্ঞানের সাধনা করার পর এই প্যারানর্মাল কর্মকাণ্ড মেনে নিতে কষ্ট হয়। তবে আমরা কতটুকুই বা জানি? হয়তো এই আলো অন্ধকারের মিশেল, এই হয়তো বাস্তব। বিজ্ঞান তার যথাসাধ্য করার চেষ্টা করছে, যেমন পেরু, সেও যথাসাধ্য করেছে। আমি তার দোষ দেখি না। তা সে কি খেতে আসবে না? একদম জট ছাড়িয়ে আসবে। ওর ওইটাই দোষ, একবার জট ওর মাথায় ঢুকলে সেখান থেকেও সমাধান না করে বেরোতে পারে না। আমার এইসব নেই, আমি গরিব লোক, মেধা কম। আমার জন্য পেট ফার্স্ট প্রায়োরিটি। পেটে খেলে পিঠে সয়, কি বলেন? বেশ বলেছ। তা তুমি আরেকটু মাংস নেবে নাকি? হ্যাঁ, দিন, আপনি বা কষ্ট পাবেন কেন? আরেকটু দিন স্যার। পরের দিন সকালে পাখির কলতানে ঘুম ভাঙতেই দেখি আমাদের ঘরটা ফাঁকা, অর্থাৎ পেরুর নামগন্ধ নেই। গতকাল রাত্রি 12:30 পর্যন্ত দেখলাম বন্ধুবর বারান্দায় পায়চারি করছে আর একটার পর একটা সিগারেট ধ্বংস করে চলেছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি আমি খেয়াল নেই। বেয়ার একটু আগেই চা নিয়ে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, এই পেরুকে দেখেছো? হ্যাঁ,
সে কি কোথাও বেরিয়েছে নাকি? হ্যাঁ, বাবু তো সকালবেলা ব্রাশ করে কোথায় বেরিয়ে গেলেন। এই সারা রাত বোধহয় ঘুমোননি। আমি জিজ্ঞেস করলাম, বললেন জঙ্গলে যাচ্ছেন। নিচে দেখি একজন ফরেস্ট গার্ড হাতে নিয়ে এসেছে ওনার জন্য। ফরেস্ট গার্ডের সাথে জঙ্গলে ঢুকলো নাকি সকালবেলা? কি খ্যাপাটে ছেলে রে বাবা। ওহ, আরও জিজ্ঞেস করলো যে আমি কখনো জঙ্গলে ঢুকেছি কি না। আমি বললাম হ্যাঁ ঢুকেছি তো। তা দাদাবাবু তারপর জিজ্ঞেস করলেন ওই বাসরা নদীর দিয়ে কোনো অর্জুন গাছ দেখেছে কি না। আমি বললাম ঠিক জানা নেই, থাকলেও হয়তো ওই জঙ্গলের গভীরে আছে। এইসব জায়গায় ঢুকতে ফরেস্ট গার্ড লাগবে। তারপর বাবু কাউকে ফোন করলেন, বোধহয় ওই এই ফরেস্ট গার্ডের ব্যাপারে। আর তার কিছুক্ষণ পরেই তো দেখলাম বেরিয়ে গেছেন। তখনই চক্রবর্তী মশাই এক কাপ চা হাতে ঘরে এসে ঢুকলেন, বললেন, কাল তো মহালয়া, বায়না করে এসেছি প্রতিমার, আজই দেওয়ার কথা। আচ্ছা, কাল কি চক্ষুদান আদেও হবে? এটু তো কিছু বলে গেল না। ও তো কাল আপনাকে পুজোর সব আয়োজনই করতে বলেছে। আমার ধারণা সে আজ কিছু একটা ঘটনা ঘটবে। আজ সকাল সকাল ওই ফরেস্ট গার্ডদের সঙ্গে নিয়ে জঙ্গলে ঢুকেছে। কি সর্বনাশ! এই সকালবেলা জঙ্গলে, তাও মোটে 2 জন। এই জঙ্গলে তো অনেক হিংস্র জন্তু জানোয়ারের আনাগোনা। এইভাবে ঘোরা তো খুব রিস্কি। তারপর পেরুকে অজস্রবার ফোনে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে যে মোবাইল নেটওয়ার্ক সীমানার বাইরে সেটা ঠাহর হলো। দুপুরের পর থেকে আমার দুশ্চিন্তা বাড়তেই লাগলো, কারণ পেরু নাকি বেয়ারাকে বলে গেছিল আজ দুপুরে এসে মাছ ভাত খাবে। একলা ঘরে বসে সময় কাটানো দুঃসহ হয়ে যাচ্ছিল, তাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যদি কোনো খবর পাওয়া যায় পেরুর। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রামকানাইয়ের বাড়ি। তখন বেলা প্রায় 4টে। সে দুপুরে এসে ঘরের বাইরে খাটিয়ায় বসে হুকো টানছিল। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। এই রামকানাই, শোনো না, বড় সমস্যা হয়েছে বুঝেছ। পেরু সকালের বেলা জঙ্গলে বেরিয়ে গেছে, এখনও ফেরেনি। খুব চিন্তা হচ্ছে ওর জন্য। কিছু করা যায় কি? বাবা গো, একা একা জঙ্গলে গেছে? পাগল নাকি? অচেনা অজানা লোক? না, সে নিয়ে গেছে একজন ফরেস্ট গার্ড, কিন্তু তার ফিরে আসার সময় অনেক আগে পেরিয়ে গেছে। জঙ্গলে কোনো বিপদ হলো না তো? ওনাকে তো খুঁজতে যাবেন বলছেন। কিছু একটা ব্যবস্থা করো রামকানাই। তুমি তো দেখো সাচ্চা লোক, পরোপকারী। তুমি কিছু একটা হেল্প করতে পারবে আমি জানি। এমনি করে বললে কি আর না করা যায়? চলুন দেখি। রামকানাই আধ ঘন্টার মধ্যে একটা টিম বানিয়ে ফেলল। সে, রাখাল, রাজা রায় আর আমি 4 জন যে যার মতো ছোটখাটো আত্মরক্ষার অস্ত্র, পিঠে ব্যাগ, দড়ি আর টর্চ নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে পা বাড়ালাম। সন্ধ্যা নেমে আসছে। ধীরে ধীরে পাতলা হয়ে আসছে জনবসতি। ঘন হয়ে উঠছে জঙ্গল। সন্ধ্যায় পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে। কত রকম নাম না জানা পাখির ডাক। সবার আগে চলেছে রাখাল, সেই জঙ্গলের ব্যাপারে সবচেয়ে বেশি জানে। তারপরে রামকানাই, তারপর আমি, আর সবার পেছনে রাজা রায়। সে মাঝে মাঝে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়ছে উপরের দিকে তাকিয়ে। তাকে আবার রামকানাই ধমক দিতেই আমাদের সঙ্গে পা চালাচ্ছে। উত্তর দিকে অনেকটা হেঁটে আসার পর একটা নদী পড়ল। রাখাল সেই নদীটার দিকে আঙুল দেখিয়ে বলল, বাঁশরা নদী। এই নদীর ওপরে একটু এগোলেই একটা ব্রিজ আছে। ব্রিজে করে নদীটা পেরিয়ে আমরা নদীর তীর ধরে এগোবো। অনেক আগে ছোটোবেলায় এই নদীর ধারে অনেকটা হেঁটে একটা বিরাট অর্জুন, খুব বড় অর্জুন গাছ দেখেছিলাম। ওই গাছটার কথাই বলছিলেন তো পেরুবাবু? হ্যাঁ, বেয়ারাকে তো তাই বলেছে। ওর আশেপাশেই কোথাও থাকবে আমার ধারণা। একটু দূরেই ব্রিজটা পেরিয়ে আমরা নদীর ধারে নরম মাটি পেলাম। আমি রাখালকে উদ্দেশ্য করে বললাম, এই দাঁড়াও দাঁড়াও, এই দেখো। ওকে দেখালাম নদীর চরে স্পষ্ট হাতির পায়ের ছাপ। ছাপগুলো টাটকা, কারণ কাদা তখনও শুকোয়নি। এই তো এই তো এই তো ওরা ওরা ওই পথেই গেছে। আধ ঘন্টা হাঁটার পর নদীর তীরে একটা ভগ্নপ্রায় কাঠের বাড়ি দেখতে পেলাম। বেশ অবাক লাগলো, এই কাঠের বাড়ি জঙ্গলের এত গভীরে কে বানিয়েছে? প্রায় ঘন্টা দেড়েক হাঁটা হয়েছে, শরীর আর দিচ্ছিল না। আমি প্রস্তাব দিলাম ওই কাঠের ঘরেই আমরা মিনিট 10 বিশ্রাম নেব, তারপরে আবার হাঁটা দেব। ঘরের মধ্যে ঢুকে দেখলাম ভেতরটা দিব্যি দরজা জানলা বন্ধ করে থাকা যায়। জন্তু জানোয়ারের আক্রমণ থেকে ভালোই আশ্রয় এটা।
চারপাশে আবার তার কাটা দেওয়া। রামকানাই বলল, দাদাবাবু, সম্ভবত ফরেস্ট গার্ড দেওয়ার জন্য তৈরি করা, বুঝলেন, এই কাঠের বাড়িটা। ওদের ওদের বোধহয় অস্থায়ী শিবির এইটা। আকাশে মেঘ ডেকে উঠল তখনই। এতক্ষণ খেয়াল হয়নি, কিন্তু রাতের আকাশে কালো মেঘ জমেছে বিস্তর। উত্তরবঙ্গে এমনি প্রচুর বৃষ্টি হয় আমি জানতাম, তবে বিকেলেও ঘুণাক্ষরেও টের পাইনি আবহাওয়া এতটা খারাপের দিকে যাবে। রাখাল বলল, ঝড় উঠবে মনে হচ্ছে, চলুন ফেরত যাই। জঙ্গলে গাছের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে কথাটা বলল রাখাল। এত দূর এসে ফেরত যাব, এটা হয় নাকি? পেরুকে খুঁজে বের করব না? ঝড়ের মধ্যে জঙ্গলে থাকা নিরাপদ নয়, গাছপালা ভেঙে পড়বে মাথার ওপরে। তাছাড়া এই ঘরের মধ্যে মনে হচ্ছে জল পড়ে, এ ভিজে লাভ নেই। আমি চললাম, কাল না হয় এসে দেখে যাব। রাজা, তুই যাবি? থাকবে তুমি একা, যাব আমি ঘর। ওই হনুমানের লেজ ধরে টানাটানি করে। এই এই কি করছিস কি রে রাখাল? রামকানাই তেড়ে এগিয়ে গেল রাখালের দিকে। হ্যাঁ রে, এত দূর এসে এইভাবে পিঠ দেখাচ্ছিস? তোর জন্যই তো নিয়ে এলাম রে। না না না, এই ঝড় জলের মধ্যে জঙ্গলে থাকা যাবে না। আশেপাশে বুনো হাতির পাল আছে। আমি আগেই বলেছিলাম দাদা, রাতে এই জঙ্গলে ঢোকা উচিত হবে না আমাদের। তার উপর ওইসব পিশাচিনি, এই জঙ্গল, না না, মাথা খারাপ নাকি? এই তাহলে তুই নাচতে নাচতে এলি কেন? ভুল করেছিলাম, ভুল। আমি চললাম। রামকানাই অনেক চেষ্টা করল রাখালকে বোঝানো, কিন্তু সে নাছোড় বান্দা। রাজারায়ও আসল সময় পিঠ টান দিয়ে দিল। রামকানাই ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর বলল, শালা বেঈমান। আসল ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। হঠাৎ রাখাল হয়তো ভয় পেয়ে গেছে। সে জঙ্গলে ঢোকার আছে এতটা ভয় পাবে অনুমান করতে পারেনি। অবশ্য তার ভয় পাওয়া অস্বাভাবিক নয়, কারণ পিশাচিনি কামড়ে ধরেছিল তার পায়ে। সে কামড়ের চিহ্ন সে আমাদের দেখিয়েছে। বলছি, সামান্য দুইজনে জঙ্গলে আর কাকে কি খুঁজবেন বাবু? তারপর আবার জল আসছে। ঠিক আছে, রাতটাই কাঠের বাড়িতে কাটিয়ে সকালে ফের হাঁটা দেব, কিন্তু খিদে পাচ্ছে। ব্যাগের খাবার তো সব শেষ। আবার আকাশ একটু পরিষ্কার হয়ে আসছিল, মেঘটা মনে হচ্ছে কেটে গেছে। রামকানাই বলল, বাবু, আপনি বরঞ্চ এইখানে একটু বসুন, আমি জঙ্গল থেকে ঘুরে আসছি। জঙ্গলের মধ্যে কোনো খাবার তো আছে ছড়ি ছিটিয়ে নাকি? আমি ঠিক নিয়ে আসবো। আমি না আসা অবধি কিন্তু দরজা খুলবেন না, বলে দিলাম। সে একটু পরেই ফিরে এলো। দেখি একটা প্লাস্টিকের প্যাকেটে ভর্তি করে নিয়ে এসেছে মাশরুম, একটা গাছের কন্দমূল আর কাঁচা সুপারি। কাঠের ঘরের বাইরে আগুন জ্বালিয়ে দিল সে। আমি বানিয়ে ফেললাম মাশরুমের স্যুপ। সেই স্যুপ কন্দমূল খেয়ে উদরপূর্তি করতে করতে বললাম, এই কাঁচা সুপারি দিয়ে কি হবে গো? হ্যাঁ, সাথে পান আছে। আমি তো কাঁচা সুপারি দিয়ে পান খাই। হ্যাঁ, সঙ্গে জাতীয় তো আছে। তাকে দেখা দেখি আমিও একটা পান নিলাম। কাঁচা সুপারি সহ সেই পান মুখে পড়তেই যেন মুখটা পুড়ে গেল। অসহ্য ঝাল সেই পান, বিষম বস্তু। রামকানাই দিব্যি মৌতাতে সেই পান খেতে লাগলো। তারপর ঢুলু ঢুলু চোখে একটা দেহাতি গান করতে লাগলো। একটু পরেই কাঠের মেঝেতে সে আয়েশ করে শুয়ে পড়ল, আর পরক্ষণেই দেখি নাক ডাকছে। আমি বারান্দার দিকে পা বাড়িয়েছি, তখনই মাথাটা টলে উঠল। উল্টো পাল্টা পা পড়ছে। কোনোভাবে একটা কাঠের পাল্লা ধরলাম আমি, নইলে পড়েই যেতাম। হঠাৎ পেটটা গুলিয়ে উঠল, আর কোনো এক আসরিক প্রবৃত্তি আমায় বারান্দার কাছে ঠেলে দিল যেন। আমি হরহর করে বমি করে ফেললাম। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ফেটে যাচ্ছে। বুঝলাম শরীরটা অসম্ভব খারাপ লাগছে। ওদিকে ঘরের মধ্যে গোঙানির শব্দ ভেসে এলো। রামকানাই গোঙাচ্ছে। তার মাথায় হাত দিয়ে দেখলাম ধূম জ্বর তার। নির্ঘাত বিষাক্ত মাশরুমের কারবার। বেটা রামকানাই রাতের অন্ধকারে মাশরুম চিনতে ভুল করেছে। রামকানাইকে ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তার উত্তরোত্তর জ্বর যেন বেড়েই চলেছে। কাঁপুনি দিয়ে ক্রমাগত বিড়বিড় করছে সে। আমাকে ছেড়ে দাও। আবার আকাশটা ডেকে উঠল। ফের মেঘ জমতে শুরু করেছে। ঘরের দরজা জানলাগুলো দিয়ে আমি মেঝেতে কাঁধের ব্যাগটায় হেলান দিয়ে বসলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে।
সামনে যে খাবার জলটুকু ছিল তাতে রুমাল ভিজিয়ে রামকানাইয়ের মাথায় পুলটিস করে ফের বসে রইলাম। সে ক্রমাগত ভুল বকেই চলেছে। আকাশের গুরুগম্ভীর ডাকে এখন দেওয়ালে পিঠ দিয়ে শুধু রাত্রি অবসানের অপেক্ষা। চোখ বন্ধ হয়ে আসছিল। একটা বিষাক্ত কিছু আমার পেটে ঘুরছে যেন টের পাচ্ছি, তাই ঘুম যেন আর আসতে চাইছে না। পেরু কোথায় কি অবস্থায় আছে কিচ্ছু জানি না। ঘণ্টা খানেক হবে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। আবছালোয় দেখলাম ঘরের একপাশে মরার মতো শুয়ে আছে রামকানাই। দেহে সারা শব্দ নেই, আর আমার চোখগুলো হঠাৎ খুলে গেছে। কিন্তু ঘুমটা ভাঙল কেন? কিছু একটা শব্দ শুনলাম, যেন কেউ দরজায় টোকা মারছে। শব্দটা হতেই বুঝলাম এই শব্দেই আমার ঘুমটা ভেঙেছে। কিন্তু এত রাত্রে এই জঙ্গলের ভেতর কে আসতে পারে? কোনো সারা শব্দ দিলাম না, চুপচাপ বসে রইলাম নিঃশ্বাস বন্ধ করে। ফের দরজায় আওয়াজ করছে কেউ। বুকটা দুমদুম করে ক্রমাগত বেজেই চলেছে। দরজার ওপরেই রাত্রে কোনো বিভীষিকা এসে হামলে পড়েছে যেন। ভাবতে ভাবতে আমি ঘামতে লাগলাম, আর তখনই কানে এলো সেই আওয়াজ। আমি খুব বেপদে পড়েছি, একটু দরজাটা খুলে দাও না গো। এক মহিলার গলার আওয়াজ, কিন্তু গলাটা আমার চেনা যেন। আওয়াজটা ফ্যাস ফেসে কোথায় শুনেছি। ভাবতেই আমার বুকটা ধক করে উঠল। এটা যে কমলার আওয়াজ। রামকানাই, দরজাটা একটু খুলে দিবি রে, আমায় একটু আশ্রয় দিবি? এত রাত্রে জ্বালাতে এলি, যা এখান থেকে। বুকে সাহস সঞ্চয় করে বললাম। মনে হচ্ছিল এই ক্রমাগত আওয়াজে আমি পাগল হয়ে যাব। চলে যাব, আমায় একটু আশ্রয় দিবি না? যা, ভাগ, ঘুমোতে দে, যা। হঠাৎ করে একটা হাসির আওয়াজ কানে এলো। দরজাটায় হঠাৎ ভয়ঙ্করভাবে সে ধাক্কা দিতে লাগলো, প্রায় ভেঙেই পড়ে যেন। আমি দৌড়ে গিয়ে তাকে পিঠের ভারে চেপে ধরলাম। দমাদম কেউ হাত দিয়ে সেই দরজা পিটতে লাগলো। দুটো জোরালো ধাক্কা পরপর। একসময় হালকাও এলো সেই দরজার উপর আক্রমণ। তারপর আস্তে আস্তে করে পায়ে হেঁটে চলে যাওয়ার শব্দ ভেসে আসতে লাগলো দরজার ওপার থেকে। এই ভাঙাচোরা দরজার হুড়কোটা মজবুত, এটাই রক্ষে। তবুও তাকে বিশ্বাস নেই, সে আশেপাশে লুকিয়ে থাকতে পারে। তাই খুব সতর্কভাবে রাত কাটাতে হবে, সেটাই ভাবলাম। মিনিট 10 অমনি করেই কেটে গেছে। আমি ফের এসে বসেছি ঘরের মাঝামাঝি মেঝেতে। জলের বোতলটা বের করে মুখে ঢালতেই দেখি 1 ফোঁটা জল নেই। তখনই একটা আওয়াজ কানে এলো। বুকের ভেতরের ভয় চাপা টেনশনের মেঘটা যেন কেটে গেল হঠাৎ। উপেন্দা, উপেন্দা! আরে, এই যে পেরুর গলা। জালনার পাল্লা খুলে জঙ্গলের উত্তর দিকে তাকাতেই চোখে এলো ঘন অন্ধকারের ভেতরে, দূরে গাছগাছালির ভিতরে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আবছা ছায়ার শরীরের অবয়ব। ঠাহর হলো মাথায় মেক্সিকান হ্যাট, পায়ে গামবুট। একটা হাত তুলে সে আমায় ইশারায় ডাকছে। দরজা খুলে বেরিয়ে এলাম হাতের লাঠিটা নিয়ে। সে আমায় এগিয়ে আসতে দেখে জঙ্গলের মধ্যে ফের হাঁটা দিল। হালকা চাঁদের আলোয় তার শরীর ভালোই বোঝা যাচ্ছে। জঙ্গলের গাছগাছালি দৃশ্যমান হচ্ছে এক অলৌকিক চন্দ্রালোকিত ভিন্ন জগতের মতো। গাছের পাতায় চাঁদের আলো পড়ে খেলা করছিল। অপরূপ সৌন্দর্য ভেসে আসছিল। এই পেরু, পেরু, এই পেরু, কোথায় যাচ্ছ? পেরু! দূর থেকে ওর উদ্দেশ্যে বললাম। সেই ইশারায় আমায় ফের ডাকলো। সে কি ছিন্নমস্তার মন্দিরের কাছেই আমায় ডেকে নিয়ে যাচ্ছে? জঙ্গল ক্রমশ আরও গভীরতর হচ্ছে। পেরু তার মধ্যে হু হু করে ঢুকে যাচ্ছে। এই জঙ্গল যেন তার খুব চেনা। বড় বড় গাছ একের পর এক, মাটি থেকে উঠে আকাশের দিকে বিস্তৃত। একটা বড় গাছ পেরিয়ে দেখলাম একটা ফুটকুড়ি বেড়ের ফাঁকা জায়গা। চাঁদের আলো এসে পড়েছে আর আলোকিত করেছে। চারিদিকে ঘন অন্ধকারের বন, কারণ জঙ্গল এত ঘন হয়েছে যে চাঁদের আলো মাটি পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। একটা কর্কশ ডাকে একটা পাখি কোথাও যেন ডেকে উঠল। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো আমার। পেরু, এই পেরু, পেরু! আমার কথা শেষ হলো না, তখনই একটা আওয়াজ ভেসে এলো উত্তর দিকের অন্ধকারের মধ্যে থেকে। একটা আবছা ছায়া দেখতে পেলাম যেন। কোথায় চললে নাগর? আমার কাছে এসো, এদিকে এসো, এদিকে এসো।
পশ্চিম দিকের বন থেকে ভেসে এলো আরও একটা আওয়াজ। বলে বেশ করেছি, যাবো আমি একা। ধোয়া তুলসী পাতা তুমি চাঁদ, পুরো একা। আরে এই যে রাজা রায়ের গলা, কি সব শুনছি আমি। একবার ভাবলাম পিছু টান দিয়ে দৌড়ে ঘরে গিয়ে ঢুকবো। খুব পা যেন মাটিতে গেঁথে গেছে, পেটে একটা টান লাগছে, সেই সাথে অসাড় হয়ে আসছে হাত পা। পেছনের গাছটার কাছে কোনো রকমে শরীরটাকে নিয়ে এলাম। অন্ধকার মূর্তিগুলো আমার দিকে এগিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি 3-4টে মূর্তি। একটা লম্বা চুলওয়ালা লম্বা চেহারার মহিলা দেখলাম বেরিয়ে এসেছে সেই অন্ধকার থেকে। একটা গাছের সমান লম্বা, সে বিরাট লম্বা পায়ে লাফিয়ে লাফিয়ে আসছে যেন। পেছনে আরও 3-4 জন। চোখ মুখগুলো অস্পষ্ট, কিন্তু ওরা এগিয়ে আসছে আমারই দিকে। ভালোই বুঝতে পারছি। হাতের লাঠিটা শক্ত করে ধরে তুলে ধরার চেষ্টা করলাম, মুঠোটা আলগা হয়ে ঠক করে পড়ে গেল মাটিতে। মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল একটা। এদিকে দেহে সার নেই, ঝিমিয়ে পড়তে পড়তে অস্পষ্টভাবে শুনলাম দুটো কান বিদীর্ণ করা শব্দ। উপেন্দা, উপেন্দা! হুঁশ যখন ফিরল দেখি পেরু আমায় ক্রমাগত ডেকে চলেছে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলাম আমি ফের সেই কাঠের ঘরে শুয়ে আছি। আমি কিভাবে এলাম এখানে? পেরু, তুমি কোথা থেকে এলে? তুমি তুমি সত্যি পেরু তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ ডিয়ার দাদা, ক্রাইসিস ওভার। উঠে দাঁড়াতে পারবে? পেরুর হাতে ধরা এলইডি আলো। তখনই খেয়াল করলাম পেরুর পেছনে আরও গোটাচারেক লোক, সবাই খাকি পোশাকে, কিন্তু পুলিশ নয়, বনকর্মী। কোনো মতে উঠে দাঁড়ালাম। পেরু আমাকে ধরে নিয়ে কটেজের বাইরে নিয়ে গিয়ে দাঁড় করালো। পেরুর রামকানাই কোথায়? রামকানাই এখানে ছিল। জিপে করে পাঠিয়ে দিয়েছি। ওর তো প্রচণ্ড জ্বর, বলছিল ওই জঙ্গল থেকে মাশরুম তুলে খেয়েছো তোমরা। কবে যে আক্কেল হবে কে জানে। কিন্তু আমার উপর আক্রমণ হলো যে, এসব স্বপ্ন নাকি? কে বাঁচালো আমায়? হবে হবে, সব হবে। আগে জঙ্গল থেকে বেরিয়ে যাই, চলো। ভোর হতে চললো। ইশাচিনি গ্যাং একটু আগেই পান্ডা শুদ্ধ গ্রেপ্তার হয়েছে। অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্ট। আমরা হেঁটে এসে বাসরা নদীর তীরে দাঁড়ালাম। একটু পরেই অন্ধকারের মধ্যে আলোর 2 বিন্দু দেখা গেল। বন বিভাগের জিপ এসে আমাদের তুলে নিয়ে চলে গেল। ভোরের আলো ফুটতেই নিখিল স্যার আমাদের ঘরে এসে ঢুকলেন। পেরু ভোররাত্রে উঠে আমার জন্য গরম কফি করে এনেছে। রাত্রে সামান্যই ঘুমিয়েছি, কারণ হ্যামিল্টনগঞ্জের রহস্যের পুরো উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। পেরুকে পিরাপিরি করার আগেই আমার কাজটা সহজ করে দিলেন নিখিল স্যার। তিনি ঘরে ঢুকেই বললেন, গ্রামে তো আগুন লেগে গেছে পেরু। এই লোক যে তলায় তলায় এমন চক্রান্ত করে বসে আছে কে জানতো। ভাগ্যিস তুমি আসলে, লোককে উদ্ধার করলে। লোকটাকে মেরেই ফেলতো নাকি ওরা? কিছুই অসম্ভব নয়, ওরা ঠান্ডা মাথার খুনে। ওসি সাহেব বলছিল তো 2 দিন আগেই আলিপুর দুয়ারে ব্যাংক ডাকাতি হয়েছে। এই সেই গ্যাং। আরে আমাকে কেউ কিছু বলবে? কিসের কথা হচ্ছে? দলের পান্ডার কথা। আসছি ওর কথায়। আগে উত্তর দাও, আমি কেন জঙ্গলে ঢুকলাম? বাসরা নদীর ধারে কোনো এক অর্জুন গাছ খুঁজতে। কিন্তু অর্জুন গাছ কোথা থেকে এলো? আমাকে একটু গোড়া থেকে বলো প্লিজ। ধাঁধাটা মনে করে দেখো। চর উনি মৎস্য সুরূপা বিহার, কপিদহবজ কুসুমিত অতিবাহার, কালপুরুষ মুন্ড উত্তর শিকি যোজন, ড্রাকিউল কনকে কুবের রাজন। চর শব্দের আরেকটি সমশব্দ তট। তট উনি মানে তটিনী, মৎস্যের একটি প্রকার, পরশে। তাহলে প্রথম লাইনটা দাঁড়ালো তটিনী পার্শ্বে সুরূপা বিহার, অর্থাৎ নদীর ধারে সুদৃশ্য জঙ্গলের কথা বলা হচ্ছে। এখানে নদীর কথা স্পষ্ট করা হয়নি, কিন্তু প্রতাপাদিত্য এই এলাকায় থাকতেন, আর তার সবচেয়ে কাছের নদী হলো বাসরা। তাই আমি ওটা ধরেই এগোবো মনস্থির করলাম। এবার পরের লাইনটা দেখো, কপিধবজ কুসুমিত অতিবাহার। কপিধবজ অর্জুনের অপর নাম, অর্থাৎ অর্জুন গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে। তার পরের লাইন, কালপুরুষ মুন্ড উত্তর শিকি যোজন। শীতের শেষে উত্তর পশ্চিম দিকে এর মাথা থাকে, সুতরাং রাত্রেই একে দেখে দিক নির্দেশ করা সম্ভব। আরও একটা সমস্যা আছে, কালপুরুষের আকাশে দিক পরিবর্তন, সেটা আমাকে জঙ্গলের ভুল পথে পাঠাতে পারে। পরে বুঝলাম প্রতাপাদিত্য ছিলেন বিচক্ষণ মানুষ। ওই যে বলা আছে,
কপিধবজ কুসুমিত অতিবাহার, ওর মধ্যেই উত্তর দিয়ে গেছেন তিনি। অর্জুন গাছে সারা বছর ফুল আসে না, আসে শুধুমাত্র এপ্রিল মে মাসে। ওই সময় কালপুরুষের অবস্থান দেখে পথ মাপতে হবে। সেই দিকে সিঁকি যোজন দূরেই আছে ভুটান রাজার সম্পত্তি, যা কুবের রাজ রক্ষা করছেন। এই হলো ধাঁধা। সেই দিকেই আমি একজন ফরেস্ট গার্ড নিয়ে এগোই। এগিয়ে যেতে যেতে কপিধবজ কুসুমিত অতিবাহার পেলাম। তারপর ভাবলাম রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর কালপুরুষ ধরে সিঁকি যোজন ধরে এগিয়ে দেখি কি পাওয়া যায়। হাতি জঙ্গলে একটু দূরে বেঁধে আমরা এগিয়ে গিয়ে দেখলাম বেশ কিছু তাঁবু পড়েছে জঙ্গলে, রাত্রে আগুন জ্বলছে। লুকিয়ে লুকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটি তাঁবুতে, আর তাঁবুর আশেপাশে বেশ কিছু জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করা হয়েছে। বুঝতে পারলাম আমি যার সন্ধানে এসেছি এরাও এসেছে তার সন্ধানে। এদিকে ওদের লোকবল ভালোই, প্রায় 5 জন লোক, সবাই সশস্ত্র। একটা লম্বাটে ঢ্যাঙা ছেলে ওদের সাথে বসে গল্প করছিল। ছেলেটাকে চিনতে পারলাম, ভৈরব কাপালিকের অনুচর মদন। সে দেখি একটা লম্বা পরচুলা, যেটা তার হাঁটু পর্যন্ত লম্বা, সেটা আর একটা মুখোশ পরে আর রনপা পরে নিয়ে হাঁটার রেওয়াজ করছিল। আর একটা বুড়ো লোক তাকে বলছিল, দেখি এবার কার কার গলার স্বর নকল করতে পারিস। সে একে একে রামকানাই, রাজারায়, এমনকি কমলার গলা নকল করে শোনালো। তারপর সবাই সেই আওয়াজ শুনে হো হো করে হেসে উঠল। আমি লুকিয়ে থাকলাম পাশের ঝোপ জঙ্গলের মধ্যে, আর ফরেস্ট গার্ডকে পাঠালাম পুলিশ ও বনকর্মীদের নিয়ে আসার জন্য। তার মধ্যে একজন এসে খবর দিল একটা দল এসে নদীর ধারে এসে কাঠের বাড়িতে এসে উঠেছে। বুড়ো লোকটা মদনকে বলল, তুই একে একে ওদের বাইরে বের করে নিয়ে আসবি, তারপর জঙ্গলের মধ্যে সব কটাকে কোতল করব। এক সময় দেখি মদন আমার গলার স্বর নকল করে তোমায় ডাকছে, আর তুমি ওদের বয়স্ক সর্দারকে আমায় ভেবে জঙ্গলের মধ্যে ঢুকে গেলে। তারপরেই আমি গুলি করে ওদের আক্রমণ থেকে তোমাকে বাঁচাই, আর ফরেস্ট আর পুলিশের টিম ঢুকে পড়ে। তারপর পরেই জোর রক্ষা পেয়ে গেলে তুমি। আচ্ছা, এটা তো বুঝলাম, কিন্তু ডাকাত দল তাহলে প্রেতের ভয় দেখাচ্ছিল কেন? জিজ্ঞেস করলেন চক্রবর্তী খুড়ো। গোবিন্দা, তুমি একটা কথা বলেছিলাম, মনে আছে? ডায়েরির ব্যাপারটা একমাত্র জানতো পোস্টমাস্টার, মনে পড়ছে? হ্যাঁ, মনে আছে। আমার ধারণা ডাকাত দল এই গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করার সময় খবর পায় জঙ্গলে ছিন্নমস্তার মন্দিরের ধ্বংসাবশেষ আছে। এটাও শুনে পোস্টমাস্টার সেই ঘটনাটা জানে। ওরা রাতের অন্ধকারে কিডন্যাপ করে ওকে, আর ওদের সর্দার সে পোস্টমাস্টারের ভেগ নিয়ে তার কোয়ার্টারে থেকে যায়। তিনি একাই থাকতেন, আর কমলা খাবার দিতে আসতো তাকে। আমার আরও দৃঢ় ধারণা কমলা খাবার দিতে এসে তাকে চিনে ফেলে। সেই জন্যই তাকে বাড়ি থেকে ডাকাতের দল অপহরণ করে তুলে নিয়ে গিয়ে খুন করে। রামকানাই জঙ্গলে যে পিশাচিনীকে দেখেছিল সেটা মদন ছিল। সে ওদের টিমের পরিকল্পনা মতোই এক ঝলক একটা ভয়ানক মুখোশ আর রনপা পড়ে রামকানাইকে ভয় দেখিয়ে আড়াল হয়ে যায়। মদনই মাঝে মাঝে এর ওর গলার আওয়াজ নকল করে ভয় দেখাতো। অনেকে ভাবত নিশির ডাক। কর্ণ পিশাচিনী ভয় দেখাচ্ছে, গ্রামের পুজো বন্ধ করতে চাইছে, এই ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল তাদের। ডাকাত দলের প্রেতের ভয় সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল জঙ্গলে কেউ যেন ঢোকার সাহস না করে। ওরা মাটি খুঁড়ে গুপ্তধন পেয়ে গেলেই চম্পট দেবে। পোস্টমাস্টার কিছুটা ফাঁপড়ে পড়ে তাদের সেই জায়গা দেখাতে বাধ্য হয়েছিল যেখানে আমি কাকতালীয়ভাবে পৌঁছে গেছিলাম। তারপরই তো সবকটাকে পাকড়াও করি আর আসল পোস্টমাস্টারকে উদ্ধার করে ওদের তাঁবু থেকে। কিন্তু মদন যে ভৈরব কাপালিকের সঙ্গে থাকতো, কাপালিক বুঝতে পারিনি যে সে রাত্রির এইসব করে বেড়াচ্ছে। ভৈরব কাপালিককে ঘুমের বড়ি মিশিয়ে দিত মদন গ্রামে বেরোনোর আগে। যেদিন কমলা মারা যায় সেদিনও কাপালিক ঘুমোচ্ছিল, আমি খেয়াল করেছিলাম। আর মদন বেপাত্তা। ব্যাপারটা কেউ নজর করেছিল? না, খেয়াল করিনি। আসলে কাপালিকের উপরে আমার একটু সন্দেহ ছিল। ওর সাকরের যে এটা করবে কে জানতো। কাপালিক বলেছিল, খেয়াল করে দেখো, ছেলেটা বেকার, ওর কাছে এসে আশ্রয় চায়। ওই ডাকাত দলের মেম্বার। সবই প্ল্যান ওদের। ও থাকবে কাপালিকের কাছে, আর ওদের সরকার থাকবে পোস্টমাস্টারের বাড়ি। আর ওদের গ্যাং জঙ্গলে চুপি চুপি গুপ্তধন খুঁজে বের করবে।
আচ্ছা, রাখালের পায়ে যে পিশাচিনি কামড়ে দিয়েছিল সেটা কি ছিল? লেপার্ড ওর কামড়, ওর অচৈতন্য দেহটা টেনে নেওয়ার জন্য ঘাড়ে কামড় দেওয়ার চেষ্টা করছিল। তখনই একজন ঢুকে পড়ে। কামড়টা জোরালো হয়নি, হলে ঘাড়ের হাড় ভাঙত নিশ্চিত। গুপ্তধন সত্যিই আছে পেরু? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অফিসারকে ফোন করে খবর দিয়েছে লোকাল থানা থেকে। ওরা যেখানে খোদাই করেছে পোরাইটের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গুপ্তধন পাওয়া অসম্ভব নয়, তবে পাওয়া গেলে সেটা সত্যি হবে ভারত সরকারের সম্পত্তি। দারুণ পেরু, আমি জানতাম তুমিই পারবে এই বিপদ থেকে আমাদের গ্রামকে উদ্ধার করতে। উফ, আজকের সকালটা কি ভালো লাগছে। যাই, মন্দিরের দিকে যাই। এই, তোমরা আসছো তো? আজ কলকাতা চলে যাব মাস্টারমশাই, আমাদের কাজ তো শেষ। ইম্পসিবল, হতেই পারে না। পুরো পুজো কাটাবে তুমি আমাদের সাথে। এই গ্রামের প্রতিটা লোক তোমার উপরে কৃতজ্ঞ। কত কত বছরের এই পুজোর অপেক্ষা বলো তো, আর তুমি নাকি বলছো আজকেই চলে যাবে? না না, এটা হতে পারে না। মাস্টার মশাই তড়িঘড়ি ধুতি আর সাদা ফতুয়া পরে মন্দিরের দিকে দৌড়লেন। আজ প্রতিমা ঢোকানো হবে মন্দিরে, সেখানেই হবে চক্ষুদান। আমরা আধ ঘন্টা পর মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। হই হই করে গ্রামের জোয়ান বুড়ো প্রতিমা ঠেলায় করে নিয়ে এসে তুলে দিল মণ্ডপের উপর। প্যান্ডেলের লোক রাতে থেকেই কাজে লেগে গেছে, প্রায় সেরে এসেছে প্যান্ডেলটা। গ্রামের পুজোর আড়ম্বর কম, কিন্তু বড়ই হৃদয়ের যোগ। শুধু একটাই দুঃখ রয়ে গেল, কমলা এই আনন্দের মুহূর্তটা দেখে যেতে পারল না। রামকানাই আর রাজা রায় কখন দেখি আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। রঘু চোর দৌড়ে গিয়ে ধরেছে প্রতিমার একটা কোণ। মণ্ডপে প্রতিমা তোলার সময় আর কি। সত্যি এটা তো সার্বজনীন পুজো। রামকানাই, রামকানাই, তুমি ঠিক আছো তো? একদম, সকালবেলা কাঁচা দুধ মেরে দিয়েছি, শরীর পুরো ফিট আছে একদম। নিজেকে তো প্রজাপতির মতো হালকা মনে হচ্ছে। আর আপনি জানেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুমি রামকানাই, তোমার দুধে জল নেই, জানি তো। একদম, রামকানাই দুধে জল নেই। আচমকা দেখি বেশ কিছু লোক পেরুকে ঘিরে হই হই করা শুরু করেছে। মনে পড়ে যাচ্ছিল মাস্টার মশাই একদিন গ্রামের সভার পেরুর খুব সুখ্যাতি করেছিল। এই ছেলেটি আমাদের গ্রামের সংকট দূর করবে, পারলে এই পারবে। এর উপর আমাদের অগাধ আস্থা। দেখতে দেখতে পেরুকে হই হই করতে করতে কাঁধে তুলে নিল সবাই। পেরুকে কাঁধে নিয়ে নাচতে নাচতে চিৎকার করতে লাগলো ওরা। হাতে ঘড়িতে দেখি 6টা বাজে। দৌড়ে গিয়ে মাইক চালিয়ে দিয়েছে। এই হুলস্থুলের মধ্যেই মাইক চালাতেই লোকজন ভুলে গেছে। মহালয়া সকাল, মাইক গম গম করে উঠল আগমনীর গানে। এই গানে মুখরিত হয়ে উঠল চরাচর জয় মা দুর্গা, জয় হ্যামিল্টনগঞ্জ। জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে।